নমস্কার সবাইকে। আমি অনন্যা দত্ত, সিলভা মেথড বাংলা থেকে বলছি। আহ আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের টপিক হচ্ছে সাকসেস টু রোডম্যাপ। এবার আপনাদের না, আমাদের সবার ক্ষেত্রে সাকসেস শব্দটা ডিফারেন্ট মিনিং বহন করে আনে। আমরা ডিফারেন্ট ভাবে সেই জিনিসটা করি। একজন ধরুন, আপনি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করছেন যে তোমার কাছে সাকসেস কি, তার কাছে এখন বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান তার অবস্থায় সাকসেস হচ্ছে তার জন্য একটা ভালো কেরিয়ার, একটা ভালো চাকরি। আবার ধরুন একটি ষাটোর্ধ্ব মানুষকে আপনি জিজ্ঞেস করবেন যে সাকসেসটা কি আপনার জন্য, তখন উনি বলবেন যে আমি এখন যদি ভালো থাকি, সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি, নিজের পরিবার ছেলে মেয়ের সাথে থাকতে পারি, বা এইভাবে নিজেদের সাথে নিজে এতদিন চাকরি টাকরি পড়ার পর নিজেরা যদি উম, নিজেদের পরিবারের সাথে ভালো সময় স্পেন্ড করতে পারি, সেটাই তার কাছে সাকসেস। তো সাকসেস আপেক্ষিক আমাদের আমাদের বয়স, আমাদের পরিস্থিতি, আমাদের কোন জায়গায় আছি, আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের মানসিক পরিস্থিতি, ফিজিক্যাল হেলথ, স্বাস্থ্য, সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষের জন্য সাকসেসের মিনিংটা আলাদা। তো সেই সাকসেস হতে পারে কেরিয়ার বা ফিনান্সিয়াল রিলেটেড সাকসেস, যেটা আমি ফার্স্টেই বললাম। একটা স্টুডেন্ট সেটাকেই বিয়ে করবে, তার জন্য একটা ভালো চাকরি পাওয়া, একটা ভালো কেরিয়ার গঠন করা তার কাছে সাকসেস। পার্সোনাল গ্রোথ বা ফুলফিলমেন্ট, ধরুন কাউরির কাছে সাকসেসের মানে এটা হতে পারে যে সে যে স্কিলগুলো জানে না, সে স্কিলগুলো জানবে। যে জিনিসটা সে ভয় পেত, বা কোনো কিছু জিনিস অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে যে বাকেট লিস্টে, সেগুলোকে অর্জন করা, সেগুলোকে কমপ্লিট করতে পারা তার জন্য সাকসেস। রিলেশনশিপ অ্যান্ড ফ্যামিলি, অবভিয়াসলি এটা এখনকার দিনে একটা বড় মা- মানে বড় ফ্যাক্টর। মানুষজন এখন অনেক বেশি রাগ করে, বেশি ইয়ে করে, অভিমান বেশি। আহ, তো সমাজে এখন রিলেশনশিপ এবং ফ্যামিলি মেনটেন করা, আমরা এখন দেখছি আমাদের সমস্ত ফ্যামিলি আণবিক ফ্যামিলি হয়ে যাচ্ছে, ছোট ছোট পরিবারে ভেঙে যাচ্ছে বড় বড় ফ্যামিলিগুলো। তো সেই ফ্যামিলিকে একসঙ্গে জুড়ে রেখে সবার মুখে একটা হাসি দেখতে পাওয়াটাও অনেকের জন্য একটা সাকসেসের ডেফিনেশন হতেই পারে। ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অনেকের জন্যও হতে পারে স্বাধীনতা। আহ, এবং ইন্ডিপেন্ডেন্স বলতে ধরুন আর্থিক স্বাধীনতা হয়ে গেল। কেউ হয়তো সারা জীবন তাকে আহ, তার বাবা মা কাছে রেখেছে, বেশি দূর পড়তে যেতে দেয়নি বা কোনো কিছু করতে পারেনি, তো সে বাইরে বেরিয়ে জীবনটা দেখতে পায়। যদি দেখতে পায়, সেটাও তার কাছে সাকসেস হতে পারে। ওকে। অনেকেই আছেন ভালো মানুষ, যাদের সমাজে একটা ডিফারেন্স ক্রিয়েট করা, অন্য মানুষের জন্য কিছু করা, অন্য মানুষের মুখের হাসি দেখা, আর সেটাকেই তারা সাকসেসের ডেফিনেশন বলে মনে করেন। ওকে। স্পিরিচুয়াল অ্যান্ড ইনার পিস, অনেকেই আছেন যারা আধ্যাত্মিকভাবে বা স্পিরিচুয়াল দিক থেকে এগোতে ভালোবাসেন। তাদের জন্য আহ, অন্তরের প্রশান্তি, শান্তি, সবার মধ্যে একটা শান্তি, কোনো অশান্তি থেকে দূরে পিসফুল একটা পরিবেশ, সেটাই অনেকের জন্য হতে পারে সাকসেসের ডেফিনিশন। কিন্তু বিং সেড দ্যাট, আলটিমেটলি আমরা সবাই, এবং সেটার আহ, মানে এজ নির্বিশেষে, আমাদের সামাজিক পরিস্থিতি নির্বিশেষে, আমাদের কতটা আর্থিক স্বাচ্ছন্দ্য আছে, কিরকম হেলথ আছে, কিরকম কি আছে, যা সবকিছু নির্বিশেষে আমরা লাস্ট অ্যান্ড আলটিমেট গোল আমাদের একটাই, আমরা যাতে হ্যাপি থাকতে পারি। হ্যাপি থাকতে পারি ইন্ডিভিজুয়ালি, মানে আমরা যেন নিজেরা হ্যাপি থাকতে পারি। তারপরে একটু বড় আমাদের যদি পরিসরটা করে নিই, আমাদের ফ্যামিলির লোকজন, আমাদের আশেপাশের যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা যেন হ্যাপি থাকতে পারে। এবং আরেকটু যদি পরিসরটা আমরা বাড়িয়ে নিই, তাহলে ধীরে ধীরে আপনার চারপাশের নেবার, আপনার প্রতিবেশী, আপনার পাড়ার লোকেরা, এইভাবে ধীরে ধীরে একটা বড় পরিসরে যদি আমরা ভাবি, আমাদের সবারই মুখে যদি একটা হ্যাপিনেস থাকে, আমরা সকালে উঠে যদি এইটা চিন্তা করতে না হয় যে আবার কিছু একটা নিয়ে স্ট্রেস নিতে না হয়, কোনো কিছু নিয়ে একটা মনে অশান্তি আছে বা খচখচ করছে, এইরকম পরিস্থিতি যদি না থাকে, সেটাই হচ্ছে আলটিমেট হ্যাপিনেস। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের এবং বৃহত্তর ভাবে সমাজ, সবার মুখে একটা হ্যাপি দেখা, একটা হ্যাপিনেস দেখা, সবার অন্তরের প্রশান্তি, সেটাই হচ্ছে আলটিমেট হ্যাপিনেস। আর এইটা আমাদের সিলভা মেথডের একটা গোলও বটে।
শুধু নিজে না, নিজেকে ঠিক করে, নিজের মেন্টাল পিস, নিজের ফিজিক্যাল মেন্টাল সমস্ত দিক ঠিক করে শুধু নিজেকেই আমরা ঠিক করব না, তার সাথে আমরা এই বৃহত্তর একটা জিনিস, আহ আশা করছি এবার দেখতে পাচ্ছেন। আহ তো একটা বৃহত্তর জিনিসে বৃহত্তর সংখ্যক লোকের মধ্যে এই হ্যাপিনেসকে ছড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। এবং ইন্ডিভিজুয়ালি একটা হ্যাপিনেস সমস্ত দিকে, আমরা যদি চাকরি উন্নতি করতে চাই সেটাও হ্যাপিনেস, কেরিয়ার বিল্ড করতে চাই সেটাও হ্যাপিনেস, হেলথ ইমপ্রুভ করতে চাই সেটাও আলটিমেটলি হ্যাপিনেস। ওকে, তো হ্যাপিনেস ইজ আওয়ার আলটিমেট গোল, বা বলতে পারি আমাদের সাকসেসফুল হওয়ার আলটিমেট, মানে কি বলবো, আমরা হ্যাপি থাকলে আলটিমেটলি বলতে পারি হ্যাঁ আমরা সাকসেসফুল। ওকে, এখানে স্ক্রিনে আপনারা কিছু সাকসেসফুল মানুষদের দেখছেন, যারা নিজেদের নিজেদের ফিল্ডে এক একটা বিশাল নাম। মুখ দেখে চিনতে পারা উচিত, এরা এক একজন বিশাল নাম, কিন্তু এদের স্টার্টিং কিন্তু খুব একটা ভালো ছিল না। এমন নয় যে তারা খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, এমন নয় যে তারা খুব তাদের কাছে অনেক ফেসিলিটিস ছিল এই সাকসেসফুল হওয়ার জন্য। স্ক্রিনে যে ব্যক্তিত্বগুলি দেখছেন, মাইকেল জর্ডান, মোহাম্মদ আলী অ্যান্ড থমাস আলফা এডিসন, এরা প্রত্যেকেই কিন্তু নিজের লড়াই করে বা নিজের থেকে নিজে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শুধু নিজের মানসিক জোরে, নিজের প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার অদম্য চেষ্টায়, এবং প্রত্যেক দিন আরো কিছু বেটারমেন্ট, নিজের মধ্যে আরো কিছু বেটারমেন্ট, আরো কিছু বেটারমেন্ট করে 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 কিন্তু আলটিমেট জায়গায় এসেছেন, যেখানে মাইকেল জর্ডান ওয়ান অফ দ্য বেস্ট বাস্কেটবল প্লেয়ার আমাদের সময়ের, ঠিক আছে। কিন্তু ওনাকে কিন্তু স্কুলের টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। মানে আপনি ওনার জার্নিটা দেখছেন, আপনি যাকে স্কুলের টিম থেকে বাদ দেওয়া হয়েছে, তার নিজস্ব কয়েকজনের কম্পিটিশনে যেখানে তিনি প্রথমে টিকতে পারতেন না, তিনি যখন তার কেরিয়ার শেষ করেন তখন তিনি ওয়ান অফ দ্য বেস্ট ইন হিজ ফিল্ড। ওকে, মোহাম্মদ আলী এগেন, ওনার 56-5-এর রেশিও, উনি তার টোটাল ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে 56বার জিতেছেন, অনলি 5বার হেরেছেন। তো এরকম স্ট্রাইক রেট মেনটেন করা, কতখানি অদম্য জেদ, কতখানি নিজের উপর সেলফ কন্ট্রোল, কতখানি জেতার খিদে বা সাকসেসফুল হওয়ার খিদে থাকলে এটা হয়, আপনারাই কল্পনা করতে পারেন। থমাস আলভা এডিসন, খুব পপুলার স্টোরি, উনি 9,999 বার নাকি ফেল হয়েছিলেন বাল্ব আবিষ্কার করার জন্য, কিন্তু তিনি পিছপা হননি, তিনি ওটাকে ছেড়ে দেননি, তিনি লেগেছিলেন এবং আলটিমেটলি সফলও হয়েছিলেন। ওকে, এইসব স্টোরিগুলোতে আমরা পরে ফিরে আসবো, অলরেডি আমাদের একটু দেরি হয়ে গেছে। এই যে আমি যেটা বলছিলাম, তিনি স্কুল থেকে থমাস আলফা এডিসন, আমাদের স্কুল থেকেও ওনাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তিনি নাকি খুব বোকা ছিলেন। সেখান থেকে একটা এত বড় বৈজ্ঞানিক হওয়ার সফরটা অবভিয়াসলি খুব একটা আসান ছিল না, খুব একটা তাড়াহুড়োতে তিনি করতে পারেননি। সুপরিকল্পিত প্ল্যান নিয়ে অদম্য জেদে তিনি এগিয়েছেন। এগেন মাইকেল জর্ডানের স্টোরিটা বললাম, তিনি স্কুল বাস্কেটবল টিম থেকে অপসারিত হয়েছিলেন, কিন্তু এখন তার নাম সার্চ করুন, তিনি বেস্ট বাস্কেটবল প্লেয়ারদের মধ্যে। ওকে, স্ক্রিনে আরো কয়েকজন স্টোরি দেখা যাচ্ছে, মানে অরফা উইনফ্রে, সিলভেস্টার স্ট্যালোন, জিম ক্যারি অ্যান্ড উইল স্মিথ, এদের স্টোরিগুলো বলতাম। বাট অ্যাজ ইউ নো, অল দিস পিপল আর কামিং ফ্রম এ ভেরি বেসিক ব্যাকগ্রাউন্ড, খুব বেসিক ব্যাকগ্রাউন্ড থেকে এরা বিলং করেন। এদের কাছে সেরকম রিসোর্স ছিল না। নিজের অদম্য জিদ, নিজের ভিজুয়ালাইজেশন দিয়ে, নিজের অদম্য জেদ দিয়ে, এবং একটা সুপরিকল্পিত মানে একটা পথ দিয়ে, একটা যে আমি যে কিছু করে দেখাবো, এটা এতদিন ধরে পারসিস্ট করা মনের মধ্যে, সেটাও একটা বিশাল বড় জিনিস। এরা যদি ইন্টারভিউ আপনারা দেখেন, গুগল সার্চ করে আপনারা দেখতে পান, এরা প্রত্যেকেই বলেছেন আমরা যখন সফল হইওনি, তখন থেকেই কিন্তু আমরা সফল সফল ব্যক্তিত্বের মধ্যেই বিহেভ করেছি। আমরা নিজেকে ভিজুয়ালাইজ করেছি, নিজের মনের চোখে দেখেছি যে আমরা সফল ব্যক্তি, এবং সেইভাবেই এরা প্রত্যেকে এগিয়েছেন এবং প্রত্যেকে সফল হয়েছেন। ওকে, আচ্ছা, এবার যেহেতু সিলভা মেথড একটি মেডিটেশনের থেকে আমরা বেশিরভাগ বিলং করি, প্রথমেই চলুন আপনারা আমরা একটা রিল্যাক্সেশনের ছোট্ট একটা মেডিটেশন শুরু করি। ওকে,
তাহলে আপনারা আশা করছি যে সবাই প্রস্তুত একটা ছোট্ট রিল্যাক্সেশনের এক্সারসাইজ করার জন্য। তাহলে এবার আমরা শুরু করছি। কেউ চ্যাটে যদি লিখে একটু জানাতেন ভালো হতো। বাট ওকে, আমি শুরু করছি। ওকে। আহ, এবার একটা রিল্যাক্সেশনের এক্সারসাইজ আমরা করতে চলেছি থ্রু মেডিটেশন। প্লাস এটার মধ্যে আমরা জানার চেষ্টা করব, বা আমাদের মনের অন্তর থেকে আমরা খুঁজে বেড়ার চেষ্টা করব আমরা কি নিয়ে সাকসেসফুল হতে চাইছি, বা আমাদের কাছে সাকসেসের মূল মন্ত্রটা কি, বা কি জিনিস পেলে আমরা জীবনে খুশি হব, হ্যাপি ফিল করব, সাকসেসফুল ফিল করব। ওকে। তো শুরু করছি ফার্স্টে। একটা আরামদায়ক অবস্থানে সবাই বসুন। চশমা টশমা থাকলে সেগুলো খুলে ফেলুন। একটু আরামদায়ক ভাবে বসতে হবে আপনাদের। ওকে। একটি গভীর করে শ্বাস নিন। চোখ বন্ধ করুন। আবারও গভীর করে একটি শ্বাস নিন, এবং শ্বাস ছাড়ার সময় শরীরকে পুরোপুরি রিল্যাক্স হতে দিন। শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে দেহের সমস্ত চাপ, সমস্ত উত্তেজনা মুক্ত করুন, এবং রিল্যাক্সেশনের ফিলিংকে শরীরের মধ্যে প্রবাহিত হতে দিন। আপনাকে পুরোপুরি রিল্যাক্স হতে সাহায্য করার জন্য আমি আপনার মনোযোগ শরীরের বিভিন্ন অংশে নিয়ে যাব। প্রথমেই আপনার মাথার স্ক্যাল্প রিল্যাক্স করুন। কপাল রিল্যাক্স করুন। চোখ ও চোখের চারপাশের পেশি রিল্যাক্স করুন। মুখ, চোয়াল, জিভ রিল্যাক্স করুন। ঘাড় ও গলা রিল্যাক্স করুন। কাঁধ, বাহু এবং হাত রিল্যাক্স করুন। পিঠ ও মেরুদণ্ড রিল্যাক্স করুন। ধীরে ধীরে গভীরভাবে এবং ছন্দময়ভাবে নিঃশ্বাস নিতে থাকুন। বুকের বাইরের ও ভেতরের অংশ রিল্যাক্স করুন। আপনাকে প্রিটেন্ড করতে হবে যে আপনি এই রিল্যাক্সেশনটা অনুভব করছেন। পেটের বাইরের ও ভিতরের অংশ রিল্যাক্স করুন। উরু এবং থাই রিল্যাক্স করুন। হাঁটু রিল্যাক্স করুন। পা এবং পায়ের আঙুলগুলি রিল্যাক্স করুন। দেহের যে কোনো অংশে অবশিষ্ট চাপ বা উত্তেজনা মুক্ত করুন। সমস্ত নেগেটিভ ফিলিংস, সমস্ত নেগেটিভ ইমোশনস, দেহের সমস্ত চাপ ছেড়ে দিন এবং রিল্যাক্স হন। আপনি এখন আরো গভীর ও স্বাস্থ্যকর মানসিক স্তরে আছেন, যা আগের থেকে আরো গভীর। আরেকটি গভীরভাবে শ্বাস নিন, এবং শ্বাস ছাড়ার সময় মনের মধ্যে একটি শান্তিপূর্ণ দৃশ্য কল্পনা করুন। এমন কোনো দৃশ্য যা আপনাকে শান্ত এবং স্থির বোধ করায়, যা আপনার মনকে রিল্যাক্স হতে সাহায্য করে। এটি হতে পারে কোনো সমুদ্রের পাশের সৈকত, বা কোনো উদীয়মান সূর্যের দৃশ্য। আবার একটি গভীর করে শ্বাস নিন, এবং শ্বাস ছাড়ার সাথে সাথে আপনার আভ্যন্তরীণ শান্ত এবং সৌম্য গুণাগুলিকে সংযোগ স্থাপন করুন। আপনি এখন আরো গভীর, আরো স্বাস্থ্যকর মানসিক স্তরে আছেন। এই গভীর রিল্যাক্সেশন একটি চমৎকার অনুভূতি। এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর অবস্থা।
এবার ভাবুন আপনি কি চান। এটি কি আপনার কেরিয়ার, সম্পর্ক, বাড়ি, স্বাস্থ্য, আধ্যাত্মিকতা, অর্থ, অথবা জীবনের অন্য কোনো অংশের সাথে সম্পর্কিত? আপনি কল্পনা করুন, আপনি এই লক্ষ্য অর্জন করলে আপনি কেমন ফিল করবেন, কিরকম অনুভূতি হবে আপনার? আপনি কি খুশি হবেন? আপনার সঙ্গে কে আছে, আপনি কি করছেন, কখন এটা ঘটছে, আপনি কোথায় আছেন, এই সমস্ত দৃশ্যের সমস্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত বিষয়ে কল্পনা করুন। ছোট ছোট বিষয় আপনি দেখতে পারেন, যেমন আপনি কি ঘড়ি পরেছেন, অথবা কোনো বড় বিষয়, যেমন আপনি কত টাকা উপার্জন করছেন, সবার সাথে আপনার সম্পর্ক কেমন, তাও খেয়াল করুন। কল্পনার জগতে এক মুহূর্তের জন্য নিজেকে ছেড়ে দিন এবং ভান করুন যে এই দৃশ্যটি একেবারে নিখুঁত। আপনি এটি অর্জন করেছেন, পথে যদিও বা কাউরির সাহায্য পেয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই পুরোটি আপনি নিজেই করেছেন। এখন এই সাফল্যের অবস্থান থেকে পিছনে ফিরে তাকান। যে মূল উপাদানগুলি আপনাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে সেগুলো লক্ষ্য করুন। আপনার জীবনে কি রয়ে গেছে আর কি নেই তা খেয়াল করুন। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে প্রয়োজনীয় যে কোনো পরিবর্তন করুন। এখন আপনি কল্পনার চোখে একটি ডায়েরি ও একটি পেন নিয়ে শান্তভাবে বসুন। এই কয়েকটি প্রশ্নের উত্তর লিখুন। প্রথম প্রশ্ন, আপনি কি চান? ইতিবাচক বাক্যে এটি লিখুন। আপনার লক্ষ্য সংক্রান্ত সমস্ত ছোট ও বড় বিষয় লিপিবদ্ধ করুন। যেমন আপনি কেমন হবেন, আপনি কোথায় থাকবেন, আপনার সাথে কে থাকবে, আপনি কখন এটি হতে চান। আপনার কাছে কিছুক্ষণ সময় আছে। এই বিবৃতির শেষে এটা বা তার থেকেও ভালো কিছু এই বাক্যটিও যোগ করতে ভুলবেন না। এখন শুরু করুন। এখন আপনি আপনার লক্ষ্য নিয়ে ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটি নিজে করতে পারি? আপনার লক্ষ্যটি পুনর্গঠন বা সংশোধন করুন যাতে এটি সম্পূর্ণ দ্বারা আপনার পক্ষে অর্জনযোগ্য হয়। এখন আপনার জীবন নিয়ে ভাবুন। আপনার বর্তমান পরিস্থিতির সমস্ত ইতিবাচক দিক লিখুন। কঠিন পরিস্থিতিতেও যে সব ইতিবাচকতা আছে তা লক্ষ্য করুন। এটি আপনার আশার আলো। এই সমস্ত কিছু লিপিবদ্ধ করুন। আপনার লক্ষ্য আপনার চারপাশের পৃথিবীকে কিভাবে প্রভাবিত করবে, এটি আপনাকে কিভাবে, এটা আপনাকে এবং আপনার পরিবারকে কিভাবে প্রভাবিত করবে তা চিন্তা করুন। এখন আপনি আপনার বিবৃতিকে সংশোধনের জন্য আরো কিছু সময় নিন, যা আপনি অ্যানালিসিস করে পাচ্ছেন সেই বিবৃতিগুলো
আপনার ডায়েরিতে লিপিবদ্ধ করতে ভুলবেন না। আপনার স্বপ্নের এই সম্পূর্ণ বিবৃতি একবার পড়ে দেখুন। যদি মনে হয় কোনো জায়গায় কোনো সংশোধন প্রয়োজন, সেটি করে নিন। মনের মধ্যে ডায়েরির এই পাতাগুলি ছবির মতো তুলে রাখুন, যাতে পরবর্তীকালে যখনই আপনি তা দেখতে চাইবেন, চোখ বন্ধ করেই যেন দেখতে পান, যেন লেখাগুলি পড়তে পারেন। এটি পড়লে আপনার লক্ষ্য আরো শক্তিশালী হবে এবং আপনি সঠিক পথে থাকবেন। এখন থেকে কেবল আপনার কাঙ্ক্ষিত ফলাফলের কথাই ভাবুন এবং মনে রাখুন আপনি কোথায় যাচ্ছেন। মনের এই স্তর থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য আমি 1 থেকে 5 গুনবো। 5 গণনার সাথে সাথে আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো ও পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের চেয়ে আরো ভালো বোধ করবেন। 1, 2, 3, 4, 5। চোখ খুলুন, জেগে যান, আগের থেকে ভালো এবং সুস্থ ফিল করুন। আশা করছি এই এক্সারসাইজটি করে আপনাদের ভালো লেগেছে, রিল্যাক্সড ফিল করেছেন, নিজের লক্ষ্য সম্পর্কে ভাবার কিছু সময় পেয়েছেন। কি কি বিষয়ে আহ, নিয়ে ভাবা উচিত একটা লক্ষ্য স্থির করার সময়, একটি গোল স্থির করার সময়, সেটার সম্পর্কেও কিছুটা আইডিয়া পেয়েছেন। তো কেমন লাগলো এক্সারসাইজটা করে, কেউ যদি একটু জানাতেন। আচ্ছা, ভালো, নাইস, এক্সেলেন্ট, ভালো ভালো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এবার নেক্সট টপিকে আমাদের যাওয়া যায়, যেটা মেন টপিক। সেটা হচ্ছে রোড ম্যাপ টু সাকসেস। এটি একটি ফুল প্রুফ ফর্মুলা, যেটা তৈরি হয়েছিল এই কারণে যাতে সাধারণ ব্যক্তি, মানে আপনারা এবং আমার মতো ব্যক্তি, আহ, কোনো ডিফিকাল্টি ছাড়া একটা প্রুভেন বৈজ্ঞানিক ফর্মুলার মাধ্যমে নিজের সাকসেসের দিকে বা নিজের গোল অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যেতে পারি। ওকে, এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, এটা বা এটা যে কোনো ফ্রড নয়, এটা টোটালিটিতে একটা বৈজ্ঞানিক প্রসেস এবং স্টেপ বাই স্টেপ ফলো করা উচিত। সেগুলো আপনি এবং ফলো করে অনেকেই সাকসেস পান, অনেকেই হয়তো এইভাবে একের পর এক নয়, বাট এই কম্বিনেশন অফ প্রবলেমগুলো যদি আমরা জীবনে হ্যান্ডেল করতে পারি, তাহলে সফলতা যে আসি, আগের স্টোরিগুলো থেকে আমরা যেগুলো তা জেনেছি। খুব একজন মানুষ খুব মানে ছোট অবস্থা থেকে বা খুব আহ সামাজিকভাবে অনেক বড় জায়গায় উঠতে পারে, সাকসেস অর্জন করতে পারে, নিজের ভিজুয়ালাইজেশনকে, নিজের স্বপ্নকে সাকসেস করতে পারে, সেটা আমরা আগেই দেখেছি। ঠিক আছে, এই 4 স্টেপ ফর্মুলার প্রথম স্টেপ হচ্ছে মাস্টারিং স্ট্রেস, যেটা আমাদের এখন খুব একটি বার্নিং বিষয়। ছোট বড় সবাই আমরা স্ট্রেসে পড়ি এবং এই স্ট্রেসকেই আমরা শিখবো কিভাবে রিয়াক্ট না করে রেসপন্স করতে হয়। ঠিক আছে, এটা স্ট্রেস সবসময় যে আমাদের খারাপই করে তাও নয়, এটা আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করে, আমাদের প্রোঅ্যাক্টিভ করে, আমাদের রিস্ক অ্যানালিসিসে হেল্প করে। সেগুলো নিয়ে পরবর্তীকালে কথা বলছি আমি। নেক্সট স্টেপ হলো ক্রাফটিং ইউর ড্রিমস, বা ইউর থটস শেপ ইউর রিয়ালিটি। দ্যাট মিনস আপনি যেভাবে যেমন আগের এক্সারসাইজটিতে আমরা করলাম, আপনি আপনার লক্ষ্যেতে বিভিন্ন স্টেটমেন্ট অ্যাড করলেন, যেমন আপনি কি চান, কবে চান, কেন চান,
কাদের সাথে যখন আপনি লক্ষ্যটা পেয়ে যাবেন, কাদের সঙ্গে থাকতে চান, তখন আপনি কেমন ফিল করবেন, আপনি সমস্ত কিছু একটা ডিটেল ওয়েতে লিখে রাখলেন, মানে আপনি ক্রাফট করলেন আপনার ড্রিমস গুলোকে। বা আপনার যদি একটা ড্রিম নিয়ে আমরা কথা বলি, সেক্ষেত্রে বলবো আপনি একটা স্টেটমেন্ট বানালেন, একটা প্রত্যেকটি ড্রিমের জন্য আলাদা আলাদা একটা স্টেটমেন্ট আপনি বানাবেন। এখন আপাতত একটি ড্রিমের জন্য আপনি স্টেটমেন্ট বানালেন, এবং আমাদের মনের চোখ দিয়ে দেখে সেটার একটা ছবি তুলে রাখার একটা আমি আপনাকে বলেছিলাম এক্সারসাইজে। কারণ একটাই, এই ছবিটি যেন সাবকনসিয়াস মাইন্ডে আপনার স্টোর হয়ে যায়, কারণ সাবকনসিয়াস মাইন্ডই আমাদের আহ, অনুপ্রেরণা দেয়। আমরা যেটা আমরা লজিক্যাল ব্রেন আছে সেটা আমরা নিত্য নৈমিত্তিক কাজেই আমরা খরচ করে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডেই আমরা যদি কাজ করি তাহলে আমরা এই থটসকে বা এই ড্রিমকে রিয়ালিটিতে কনভার্ট করতে পারবো। ওকে। ব্রেকিং ফ্রম দ্য লিমিটিং বিলিফস, বা আমাদের সীমাবদ্ধ যে বিশ্বাস, যে বিশ্বাসগুলি আমাদেরকে কোনো না কোনোভাবে পেছনে আঁকড়ে রেখেছে, আমাদের আগে যেতে দিচ্ছে না। জাস্ট একটা বিশ্বাস বা কোনো কিছু, যেমন ধরুন আপনার কখনো মনে হতে পারে যে এই কাজটি খুব টাফ, এইটা আমি তো করতেই পারবো না, আমি তো কখনো ছোটবেলা থেকে এরকম কোনো টাফ কাজ করিনি। তাহলে এটা আপনার একটা লিমিটিং বিলিফ। প্রথম থেকে আপনি একটা গোল নিলেন বা একটা গোল মনের মধ্যে ভাবলেন, কিন্তু প্রথম থেকে আপনি যদি একটা নেগেটিভ থিং, একটা নেগেটিভ চিন্তার মধ্যে দিয়ে অ্যাসোসিয়েট করে দেন যে এটা হয়তো আমি পারবো না বা এটা কি আদৌ সম্ভব, তাহলে সেটা আমাদের ক্ষতি করবে এবং পরবর্তীকালে আমাদের ড্রিমকে পাওয়ার জন্য বা আমাদের সাকসেস পাওয়ার জন্য আহ, একটা বাধা হয়ে দাঁড়াবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটার জন্যই হয়তো আমাদের ক্লাসটাকে হয়তো আরো একটু আরেক দিনও ক্লাস নেওয়া যেতে পারে শুধু এই টপিকটার জন্য, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের মন এবং মস্তিষ্ককে ইউজ করব। সেইভাবে ইউজ করব যেভাবে জিনিয়াসরা করে থাকে, যেভাবে সাকসেসফুল মানুষরা করে থাকে। সাধারণভাবে আমরা তো প্রত্যেক দিনই ইউজ করছি, কিন্তু সেইভাবে যেভাবে সাকসেসফুল মানুষরা ইউজ করে থাকে সেভাবে আমরা কিভাবে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে মাস্টারিং স্ট্রেস, যেটা হচ্ছে আমাদের রোড ম্যাপের ফার্স্ট কম্পোনেন্ট, ফার্স্ট। ঠিক আছে। তো স্ট্রেস আমরা মোটামুটি সবাই ফিল করি। আমাদের সমাজে চলতে গেলে বা ধরুন ইয়েতে চলতে গেলে কোনো না কোনোভাবে স্ট্রেস আসবেই। আমরা সেটা কখনো কখনো কি করি, রিয়াক্ট করি, কখনো কখনো রেসপন্স করি, কিন্তু এই প্রত্যেক দিনের এত বিজি লাইফে রেসপন্স করতে আমরা সাধারণত ভুলে যাই এবং রিয়াক্ট করে ফেলি। রিয়াক্টটা কোথা থেকে আসে, বা রিয়াক্টটা কেমন হয়, সেটা হয় আপনার বিলিফ সিস্টেম কীরকম, আপনি কিভাবে চিন্তা করেন, আপনার ব্যক্তিত্ব কীরকম, আপনার সামাজিক পরিস্থিতি কীরকম, আপনি কতটা কনফিডেন্ট, আপনি কতটা কনফিডেন্ট নন, কতটা আপনি ইয়েতে ভুগছেন, বা আপনাদের আমাদের আহ, কি বলবো মানে আমাদের ব্যক্তিত্ব কি রকম, সমস্ত দিক মিলিয়ে আমাদের ব্যক্তিত্ব কি রকম, সেইভাবেই আমরা কিন্তু এই রেসপন্সটা করে থাকি, এই রিয়াকশনটা করে থাকি, রেসপন্সটা এইভাবেই আমরা রিয়াক্ট করে থাকি। তো স্ট্রেস স্ট্রেস নানা রকম হয়। একটা হচ্ছে ইউ স্ট্রেস, যেটা কিনা ভালো স্ট্রেস, যেটা আপনাকে আহ, সময়ে অ্যাকশন নিতে হেল্প করে, আপনাকে উদ্দীপিত করে, কোনো কিছু পেতে আপনাকে হেল্প করে। যেমন ধরুন আপনি অফিসে কিছু একটা ডেডলাইন আছে, আপনি সেটার জন্য ডেডলাইন যেহেতু আপনি আপনি জানেন তারিখটা কবে আপনাকে সাবমিট করতে হবে, সেই জন্য আপনি আগে থেকে সমস্ত কাজ করে রাখলেন, খুব সুন্দরভাবে আপনি ওটা সাবমিট করতে পারলেন। এটাতে চাইলেই কিন্তু যারা প্রোক্রাস্টিনেট করে এই স্ট্রেসটাকেই কিন্তু ধীরে ধীরে চিন্তা করে দুশ্চিন্তায় পরিণত করে স্ট্রেস বা স্ট্রেসে পরিণত করতে পারতো, কিন্তু যারা এই জিনিসটাকে ভালোভাবে নেয় তারা এটা ইউস্ট্রেস মানে আপনি এটাতে প্রোঅ্যাক্টিভ হলেন, অ্যাকশন নিলেন এবং কাজটা শেষ হয়ে গেল। আরেক রকম স্ট্রেস হয় যেটাকে বলি আমরা ডিস্ট্রেস, যেটা কিনা আমাদের সবার জন্য ক্ষতিকারক। এবং আরো একটি এই ডিস্ট্রেস সম্পর্কে পরে আসছি। আরো ক্ষতিকারক দিক হচ্ছে, আরো ক্ষতিকারক স্ট্রেস হচ্ছে ক্রনিক স্ট্রেস, যেটা হচ্ছে কিনা আপনি প্রলং টাইম ধরে অনেক অনেক দিন যাবত ধরে কোনো একটা স্ট্রেসে ভুগছেন, সেটা আপনার আর্থিক মন্দা হতে পারে, হেলথ রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, সেরকম যেটা অনেক প্রলং পিরিয়ড থেকে আমরা ফেস করে আসছি, সেগুলোকে আমরা বলবো ক্রনিক স্ট্রেস। এবার আসি ডিস্ট্রেসের কথা। আমাদের জীবন যেমন এখন এখন এমন হয়ে গেছে, অনেক সময় আমরা একটা চাবি হারিয়ে ফেললে বা ট্রাফিকে আটকে গেলে, বা ধরুন
কোনো জায়গায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেলে আমরা স্ট্রেসে পড়ে যাই, আমরা ঘামতে থাকি, আমাদের ভালো লাগে না, মন মেজাজ বিগড়ে যায়। এটা কি? এটা একটা স্ট্রেস। এটা আপনারা কেন ফিল করছেন? ওই যে বললাম, আমাদের ব্যাকগ্রাউন্ড কিরকম তার উপর ডিপেন্ড করে আপনি যেভাবে আপনি রিয়াক্ট করছেন সেটা তো আছেই। কিন্তু সাথে সাথে এটা একটা খুব আদিম আহ, সংজ্ঞা আছে যে আমরা এরকম ভাবে রিয়াক্ট কেন করি। সেটা হচ্ছে ফাইট অর ফ্লাইট। অর্থাৎ কিনা আমরা সেটাকে নিয়ে লড়বো, যে সিচুয়েশনটা বা যে স্ট্রেসটা সামনে আছে সেটাকে নিয়ে আমরা লড়বো, অথবা সেখান থেকে আমরা একদম পালিয়ে যাব, ওটাকে আমরা মাথাতেই নেবো না, জাস্ট প্রোক্রাস্টিনেট করে ফেলে রাখবো যে হ্যাঁ ঠিক আছে পরে দেখা যাবে। ওকে। এই ফাইট অর ফ্লাইট রেসপন্সটা, যেটা হচ্ছে আমরা লড়বো অথবা পালিয়ে যাব, এই ব্যাপারটা আমাদের আমাদের এখনকার নয়, এটা আমাদের ডিএনএ এর মধ্যে আছে। যখন কিনা আমাদের আদিম মানুষরা বনে থাকতো, তাদেরকে নিজের বাঁচার জন্য, নিজের সার্ভাইভালের জন্য বেসিক্যালি এই রেসপন্সটাই তারা জানতো। যদি তাদের সামনে যে শত্রুপক্ষ আছে বা সেটা যদি তাদের থেকে কম ইয়ে হতো, তো অবভিয়াসলি ফাইট করতো। না হলে যদি বড় কোনো শত্রু থাকতো, কোনো বাঘ ভাল্লুক সিংহ টাইপের থাকলো, তাহলে সেটা তারা ওখান থেকে পালিয়ে যেত। এই ব্যাপারটা টিল নাও আমাদের মধ্যে এখনো কন্টিনিউ হচ্ছে। যে জিনিসটা আমরা আগে ফাইট করতাম, সেই জিনিসটা এখন রূপান্তরিত হচ্ছে রাগে, অ্যাংজাইটিতে। আমরা কাউকে মুড দেখিয়ে ফেলছি, আমরা কাউকে আহ ভালো ব্যবহার করছি না, বা কয়েকটা সার্টেনিটি চিল্লে দিচ্ছি এরকম টাইপের। আর না হলে আমরা ভয় পাচ্ছি, কোনো জায়গাটাতে সিচুয়েশনটাকে ফেসই করতে চাইছি না, কিন্তু মনে মনে স্ট্রেসফুল হচ্ছি। ওকে। আমি যেটা বললাম, ছোটখাটো জিনিসেও আমরা স্ট্রেস নিয়ে ফেলি, যেটা কিনা আমাদের আহ শরীরে স্ট্রেস হরমোন রিলিজ করে। এই বেসিক্যালি ফাইট অর ফ্লাইট মোডটাকে অ্যাক্টিভেট করে, যার জন্য আমাদের শরীরে স্ট্রেস হরমোন রিলিজ হয়। আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়, আমাদের পেশি টান 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 হয়ে যায়, আমাদের ডিপ হিলিং যেটা সাবকনশিয়াস মাইন্ডে চলতে থাকে, যেটা নর্মালি শরীরের মধ্যে চলতে থাকে, সেটা বন্ধ হয়ে যায়। আমরা উত্তেজনা ফিল করি, ঘামতে থাকি, রক্ত চলাচল বেড়ে যায়, আমাদের চক্ষুর মানে চোখ ছোট হয়ে আসে, শ্বাস ফুলে যায়, বা কোনো কোনো সময় পাতলা হয়ে যায়, গা হাত পা ঠান্ডা হয়ে আসে। এই এত কিছু আহ, একটা ডিস্ট্রেসের সাইন, যেগুলো আমরা ফাইট অর ফ্লাইট মোড থেকে অ্যাক্টিভেট করছি, যেটা কিন্তু আমাদের পক্ষে একদমই ঠিক নয়। এই সার্ভাইভাল যে ব্যাপারটা, সেটা আপনারা কল্পনা করতে পারেন যে হয়তো আগে কখনো কখনো হতো। আমি যে যে সময়ের কথা বললাম সেটা তো অনেক অনেক দিনের আগে। তারপরেও এই এত বিশ্বযুদ্ধ হয়েছে বা কি কিছু হয়েছে, মাঝে মাঝে জীবনের মানুষের স্ট্রেস এসছে। কিন্তু এখন আমরা যেটা আমি আপনাদের প্রথমে বললাম, একটা একটা চাবি হারিয়ে গেছে বা একটা কাগজ কোথাও আমরা মিসপ্লেস করে ফেলেছি, তাতে আমরা স্ট্রেস নিয়ে নিলাম। তো দিনে বারবার ক্রমাগত এই স্ট্রেসটা আমরা নিতে থাকছি, যেখানে আমরা হিলিং বন্ধ করছি, আমাদের হৃৎপিণ্ড আমরা হজম শক্তির করছি, ক্ষতি করছি। হৃৎপিণ্ড বারবার আহ, মানে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, রক্তচাপ বাড়ছে, এই সমস্ত হচ্ছে। মানে কি রকম লেভেলে আমরা ক্ষতি করছি আমাদের শরীর এবং মনের, সেটা আপনারা মানে অবভিয়াসলি সেটা জানার কথা, মানে এটা এটা আপনারা বুঝতে পারছেন। তো এইটাতে আমাদের বেসিক্যালি এখানে এবং স্ট্রেসের যে ক্ষতিকারক দিকগুলো, বিশেষত ডিস্ট্রেস এবং ক্রনিক স্ট্রেসের যে ক্ষতিকারক দিকগুলো ফিজিক্যালি বা মেন্টালি, সেগুলো কম বেশি আমরা সবাই জানি। আমি আর সেগুলো ডিসকাস করছি না। ওকে, মানসিক অশান্তি থেকে শুরু করে হৃদরোগ, ক্যান্সার, এভরিথিং, এই সমস্ত যেগুলো হৃদরোগ, ক্যান্সার, যেগুলো মোটামুটি সমাজের অনেক ক্ষেত্রেই মানে হেলথ জনিত ডিজিজ ডিজিজ যেগুলো, যার জন্য মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেগুলো কিন্তু স্ট্রেস থেকে আসে। তো আর ক্ষতিকারক দিক আমি করছি না, আহ, বলছি না, সেগুলো আমরা কম বেশি সবাই জানি। এখন আমরা যেটা মেন কথা, যে আমরা স্ট্রেসকে ম্যানেজ করব কি করে। ফার্স্টে আমরা রেসপন্স করব না, আমরা রিয়্যাক্ট করব। সরি, আমি ভুল বললাম। আমরা রিয়্যাক্ট করব না, আমরা রেসপন্স করব। রিয়াকশন কি? রিয়াকশন হচ্ছে আপনার সার্টেন একটা আবেগ, আপনি জাস্ট কোনো কিছু একটা ফেস করলেন, যেটা প্রথমে আপনার মাথায় এলো, আপনি সেই আবেগটা বা সেই রকম ভাবে আপনি সেটা সামনের লোককে মানে রেসপন্সটা করে দিলেন। ঠিক আছে, রিয়াক্ট করে দিলেন বেসিক্যালি। হয়তো কাউকে মুড দেখিয়ে ফেললেন বা কোনো কিছু করলেন, বা আপনার শারীরিক ক্ষতি করে ফেলছেন এই স্ট্রেসগুলো নিয়ে। কিন্তু আমরা যেটা এখানে মেন করতে চাইছি সেটা হচ্ছে রিয়াক্ট, নয় রেসপন্স। সেটা কি?
আপনাকে প্রথমে অ্যানালাইজ করতে হবে স্ট্রেসের। যখন আপনি স্ট্রেসফুল হন, আমি যেগুলো বললাম, অনেকের ক্ষেত্রে অনেক ইয়ে হতে পারে, কেউ ঘামতে পারে, কাউরির মনে হয় যে হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে, আবার কেউরির মনে হয় যে হৃৎপিণ্ডটা তাড়াতাড়ি চলছে। তো আপনাকে এই স্ট্রেসফুল সিচুয়েশনের জন্য আপনার শরীর যে আর্লি সাইনগুলো দেয় যে হ্যাঁ এবার আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ছি, তার জন্য যে প্রথম আর্লি সাইনগুলো দেয় সেগুলো আপনাকে প্রথমে ডিটেক্ট করতে হবে। আপনি কোনো এক সময় শান্ত মনে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আপনার শরীর কিভাবে রিয়াক্ট করে। আপনি প্রথমেই কি, ফার্স্ট কথা শরীর কিভাবে রিয়াক্ট করে, সেকেন্ড কথা হচ্ছে আপনি পরিস্থিতিতে ভয় পাচ্ছেন না আপনি অ্যাংরি হচ্ছেন, মানে রাগ করছেন। ঠিক আছে। এই ইমোশনাল কোশ্চেনগুলো আপনাকে দেখতে হবে যে আপনি স্ট্রেসে পড়ছেন কেন। ইমোশনাল কোশ্চেন বলতে কখনো কখনো আমরা হোপফুল থাকি না, হোপলেসনেস থাকি, কখনো কখনো অ্যাবান্ডনমেন্ট থাকে। ঠিক আছে। আমরা মনে হয় কেউ আমাদের পরিত্যাগ করে গেছে, কেউ বা আমাদের আমরা ঠিক স্কোপ পাচ্ছি না, আমরা কখনো কন্ট্রোলিং সিচুয়েশনে নেই, আমরা মানে কোনো সিচুয়েশনের কন্ট্রোল আমাদের হাতে নেই, আমরা কিছুই চেয়েও অনেক কিছু করতে, অনেক কিছু চেয়েও কিছু করতে পারছি না। ঠিক আছে। তো আপনি কোন মানসিক অবস্থা থেকে স্ট্রেসে পড়ছেন সেটা আপনাকে প্রথমে আহ, দেখতে হবে। তো প্রথমে তাই ফার্স্ট স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্ট্রেস। এই যে এই আপনাকে আমি কথাগুলো বললাম যে শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রথম সূচনা আপনার স্ট্রেসের কিভাবে হচ্ছে এবং আপনি কিভাবে কি করছেন, রেসপন্স করছেন, সেটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে পাওয়ার অফ মাইন্ডফুলনেস, মানে আমাদের মাইন্ডে গিয়ে যখন আমরা অ্যাওয়ার স্টেটে থাকবো সেই সময় গিয়ে রিপ্রোগ্রামিং করা। মানে আমরা এই সিচুয়েশনে থাকলে আমরা এইভাবে এইভাবে রেসপন্স না করে, এইভাবে রিয়াক্ট না করে, বেসিক্যালি আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারি, কিভাবে সেটাকে নিজের পরিস্থিতি অনুকূলে নিয়ে আসতে পারি, সেটাকে ভেবে দেখা। আপনি একটা স্ট্রেসের জন্য যদি এটা ভাবতে শুরু করেন, পরবর্তীকালে দেখবেন বিভিন্ন স্ট্রেস যখন বিভিন্ন টাইপের যখন স্ট্রেসগুলো আসছে, আপনার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি হয়ে যাবে যে আপনি প্রবলেম সলভিং এর দিকে যাবেন, আদার দেন সেটাতে রিয়াক্ট করার কিছু। ওকে, আপনি রেসপন্স করতে শিখবেন। থার্ড থার্ড স্টেপ হচ্ছে ভিজুয়ালাইজেশন অ্যান্ড রিপিটেশন। এই আমি যেটা এই এখন বললাম যে রিপ্রোগ্রামিং, বা আপনি একটা স্ট্রেসে যে একটা স্ট্রেস সিচুয়েশনে পড়েছেন সেখানে আপনি কিভাবে জিনিসটাকে ট্যাকল করছেন। এখন যদি এখন যখন দেখবেন একটা স্ট্রেস আপনি এরকম ভাবে ট্যাকল করতে পেরেছেন, শান্তভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পেরেছেন, তখন আপনার মনে একটা ভালো ফিলিং জেনারেট হবেই। এই ভালো ফিলিংটা কিরকম ছিল, আপনি কিরকম নিজেকে জয়ী ফিল করেছিলেন কিনা, কিরকম কি লেগেছিল, এই জিনিসগুলো আপনি ভিজুয়ালাইজ করবেন এবং এটা রিপিট করবেন। ভিজুয়ালাইজেশন, এই রিপিটেশন, পাওয়ারফুল মাইন্ডফুল ভাবে কিভাবে জিনিসকে ট্যাকল করতে হয়, অ্যানালাইজ করতে হয়, এই সমস্ত জিনিস আমাদের সিলভা মেথডে শেখানো হয়। আপনাকে পরে একটা এক্সারসাইজ করাবো লাস্টে, যেখানে আপনারাও সেগুলো কিছু কিছু হলে জানতে পারবেন। উম, ঠিক আছে। আর তারপরে বিল্ডিং রেজিলিয়েন্ট, মানে যেগুলো মানে এই ভিজুয়ালাইজ করতে করতে আপনি আপনি নিজে থেকে একটা কনফিডেন্স পাবেন, আপনি নিজে নিজেই সেটাকে, আমরা যেভাবে মানসিক কিছু প্রবলেমের জন্য যেটা বললাম আমি, পরিত্যাগ হতে পারে, হোপলেসনেস হতে পারে, সেটা এইসব হতাশা, দুরাশা, এই সমস্ত থেকে যেগুলো আমরা এই স্ট্রেসটাকে জেনারেট করছি, আপনি যখন মাইন্ডফুলি ভাবে জিনিসটাকে ট্যাকল করতে শিখবেন, তখন ঠিক এই বিপরীত ইয়েগুলো আপনাকে ফল হবে, আপনি বুঝতে পারবেন। তখন আপনি মেন্টাল স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন, ইমোশনাল কন্ট্রোল নিজের উপর নিতে পারবেন, সিচুয়েশনের উপর নিতে পারবেন। অ্যান্ড এইভাবেই আমরা স্ট্রেসকে করতে পারি। এটা একটা 4 স্টেপ প্রসেস। ঠিক আছে। এই যেগুলো আমি বললাম যে টাইপ অফ স্ট্রেস, যেগুলো ফাইট ফ্লাইট, এগুলো সমস্ত আমি আপনাকে আগেই আলোচনা করেছি। নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, ক্রাফটিং ড্রিমস। ক্রাফটিং ড্রিমস মানে আপনার স্বপ্ন যা আছে সেটাকে ভালোভাবে নিজে বোঝা এবং লিপিবদ্ধ করা। ওকে। আপনারা যদি যে ফার্স্ট এক্সারসাইজটি করলেন সেখানেই আমি আপনাদের অলরেডি আপনাদের একটি স্বপ্নকে বাঁচতে বলেছিলাম, এবং সেই স্বপ্নের মধ্যে আহ, সমস্ত দিক, মানে আপনি কিভাবে চান স্বপ্নটাকে সফল হতে, আপনি সেভাবে কিভাবে নিজেকে দেখছেন, আহ, কতদিন আপনি সময় দিচ্ছেন যে কি এই স্বপ্নটা সফল করার জন্য, সেগুলো আমি সমস্তই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলেছিলাম। আপনি সেই সংজ্ঞাটি বানান এবং লিপিবদ্ধ করুন মনের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। তো পয়েন্টসগুলো আরেকবার বলে দিই।
প্রথমে তো আপনাকে ঠিক করতে আপনি কি চান, এবং যা আপনি চান সেটাকে আপনাকে একটা পজিটিভ স্টেটমেন্টে বলতে হবে। ধরুন আমি একটি চাকরি পেতে চাই, পজিটিভ স্টেটমেন্ট, ওকে। তো এইভাবে আপনাকে ইয়ে করতে হবে। একটা প্রথমে আপনি চাইলেন কিভাবে, আহ, কি আপনি চান। সেকেন্ড, যেটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডিটেলিং অ্যাড করা, ওকে। ডিস আপনি আপনার স্বপ্নটা কি সেটা অনেকটা কিরকম ভাবে বলুন তো, যে আম, আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন, বা আপনি কোথাও একটা ট্রাভেল প্ল্যান করছেন, ট্রিপ প্ল্যান করছেন। তো আপনার মাথায় থাকবে যে হ্যাঁ আমি এই জায়গায় ঘুরতে যাব, এবং সেই হিসাবে আপনি পরিকল্পনা করবেন, সেই হিসাবে স্টেপ নেবেন, বুকিং করবেন, ফ্লাইটস অ্যান্ড হোটেল সব বুকিং করবেন। যদি আপনার সেরকম মানসিকতা থাকে যে না আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো এবং যেখানে যাওয়ার সম্ভব, মানে যেখানে মানে অন দ্য স্পট ঠিক করবো যে কোথায় আমি যাব, এরকম মানসিকতা থাকলেও আপনি অ্যাটলিস্ট জানেন যে আপনি কি প্রেফার করেন, আপনি কোথায়, এবং এই ট্রিপটার মাধ্যমে আপনি কি পেতে চাইছেন। ধরুন অনেক সময়তে গন্তব্যটা ব্যাপার নয়, আমরা কোনো জায়গায় জাস্ট যাই এই জন্য কারণ কি আমরা সেখানে শান্তি পেতে চাই, আমাদের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে চাই, ওকে। আবার কোনো কোনো সময় এটাও হতে পারে যে আপনার স্বপ্ন যেগুলো আছে সেগুলো পরিমাপযোগ্য, মানে ধরুন আমি একটি চাকরি পেতে চাই যার মাসিক স্যালারি হবে ধরুন 1 লাখ টাকা। তাহলে সেটা একটা পরিমাপযোগ্য স্বপ্ন, আপনি যেটাকে আপনি পরিমাপ করতে পারবেন, আপনি ফিগারে বলতে পারবেন। আবার কখনো কখনো যেটা আমি বললাম, আত্মবিশ্বাস আমি ফিরে পেতে চাই, আমি আমার আহ, মানসিক শান্তি পেতে চাই, আমি আমার মানসিক বা আধ্যাত্মিক লেভেলে কিছু করতে চাই, বা কিছুদিন নিজের মতো ভাবতে চাই। এই জিনিসগুলো আপনার ডেস্টিনেশন হতে পারে, এই জিনিসগুলো আপনার গোল হতে পারে, কিন্তু সেটা পরিমাপযোগ্য নয়। তো সেইভাবে আপনাকে ডিটেলিংটা করতে হবে, ওকে। আরেকটা কথা হচ্ছে ডিটেলিং যখন আপনি করবেন তখন আপনি কোনো নেগেটিভ ইয়ে করবেন না, কোনো নেগেটিভ স্টেটমেন্ট লিখবেন না, যাই লিখবেন পজিটিভলি লিখবেন। যেমন ধরুন আপনি একটা অলরেডি কোনো চাকরি করছেন, আপনি আহ, কোনো একটা অসুবিধার জন্য আপনি বলছেন যে আপনি চাকরি করতে চান না, আপনি বা এই আপনি চাকরিটি ছাড়তে চান, বর্তমান চাকরিটি আপনি ছাড়তে চান। আপনাদের কি মনে হয় এটা কি কোনো আহ, মানে আমাদের গোল স্টেটমেন্ট হিসেবে আমরা এটা ধরতে পারি? আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো না, এটা কিন্তু কোনো গোল স্টেটমেন্ট নয়। এটা এরকমই যে আপনি, আপনার মাথায় চলছে যে আমি ঘুরতে যাব বা আমি একটা ট্রিপ প্ল্যান করব, কিন্তু আপনি শুধু এটুকু জানেন যে আপনি অমুক জায়গায় যাব না, আমি অমুক জায়গায় যাব না। তাহলে পসিবিলিটি আপনার, মানে আপনি কোন জায়গায় যেতে চান তাহলে তার নাম্বার অফ, মানে আহ, সম্ভাবনা কত হতে পারে? অসীম। সেই লিস্টটা অসীম হবে। কারণ কি আপনি এক জায়গায় শুধু যেতে চান না, কিন্তু ওই এক জায়গা ছাড়া পৃথিবীতে আরো হাজার খানেক জায়গা পড়ে আছে যেখানে আপনি ভিজিট করতে পারেন। তো আমাদের মনও এইভাবেই কাজ করে। আপনি যখন ওকে কমান্ড করছেন যে আমরা এই জিনিসটা করতে চাই না, তখনও সেটার উপর হয়তো জোর দিল, কিন্তু তারপরে এই জিনিসটা যখন আপনার কাছ থেকে চলে যাবে বা চাকরিটা আপনি যখন ছেড়ে দিলেন তারপরে কি করবেন সেটার কোনো ক্লু মনের কাছে থাকে না, ওকে। তাই জন্য আমি এই বর্তমান চাকরিটি ছাড়তে চাই, এটা কোনো গোল স্টেটমেন্ট নয়। আপনাকে এটা বলতে হবে আমি এই বর্তমান চাকরিটি ছেড়ে একটি এর থেকে ভালো চাকরিতে যোগ দিতে চাই, যার ধরুন স্যালারি এত, যেটা আমার ঘর থেকে এত দূরে, যেখানে আমার জব স্যাটিসফ্যাকশন থাকবে, যেখানে আমি এই বেনিফিটস গুলো পাবো, যেখানে আমার এরকম টাইপের আপনি অ্যাড করতে পারেন। থার্ড হচ্ছে পেভ ইওর ওন পাথ। অনেক সময় আমরা কি করি, আমাদের গোল এমন রাখি যার মধ্যে আমাদের নিজেদের ইনভলভমেন্ট তো আছে, কিন্তু বাকি অন্যদেরও ইনভলভমেন্ট আছে। সেক্ষেত্রে সবকিছু কিন্তু আপনার কন্ট্রোলে থাকে না, সবকিছু আপনাকে হাতে থাকে না। তাই আপনাকে গোল স্টেটমেন্টটা এমনই বানাতে হবে যেটা আপনার সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণভাবে আপনার হাতে আছে, এবং সম্পূর্ণভাবে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। যেমন ধরুন আহ, আপনি বর্তমান চাকরিতে আছেন কিন্তু এই চাকরিটি আপনি ছাড়তে চান না, কিন্তু আপনার এখানে বসের সাথে কোনো ঝামেলা হচ্ছে বা কি মনোমালিন্য হচ্ছে, বা ধরুন কলিগসদের সাথে আপনার ঠিক বনিবনা হচ্ছে না। তাহলে আপনি গোল স্টেটমেন্ট বানাচ্ছেন যে আমি এই চাকরিতে থাকছি, কিন্তু এই এই সার্টেন লোকগুলোকে আমার পছন্দ হচ্ছে না, এরা যেন চলে যায়। এটা কি কোনো গোল স্টেটমেন্ট হলো? না। কারণ এখানে সম্পূর্ণ জিনিসটা আপনার হাতে নেই। যে কলিগদের সাথে আপনার বনিবনা হচ্ছে না তারা অন্য চাকরি নেবে কিনা বা বদলি হয়ে কোথাও যাবে কিনা সেটা সম্পূর্ণভাবেই আপনার কোনো রকম ভাবেই আপনার হাতে নেই অ্যাকচুয়ালি। তাই জন্য
আহ, এই স্বপ্নটা যদি আপনি এই জিনিসটা ফেস করেন, এই সিচুয়েশনটা ফেস করেন, তাহলে আপনি প্রবলেম, এই সরি, গোল স্টেটমেন্ট এইভাবে বানাবেন যে আমি যেন আমার বর্তমান চাকরিতে আছি, কিন্তু সেই চাকরিটি যেন আমি খুশিভাবে করতে পারি, আমি আনন্দের সাথে করতে পারি, এবং কোনো নেগেটিভ অ্যাপ্রোচ ফ্রম মাই বস বা কলিগ, কোনো তাদের নেতিবাচক দিক কথাবার্তা যেন আমাকে কোনো রকম ভাবে প্রভাব ফেলতে না পারে। আপনাকে গোল স্টেটমেন্টটা এইভাবে নিজের দিকে এনে লিখতে হবে। আরেকটা হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড। একটা হচ্ছে আমরা এখন ভবিষ্যতের স্বপ্ন দেখছি, সাকসেসফুল হওয়ার স্বপ্ন দেখছি, মানে সেটি একটু ভবিষ্যতের ব্যাপার। কিন্তু বর্তমানে কি আছে, বর্তমানে এমন কি কি জিনিস আছে যার জন্য আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আপনি ভালো ভালো আছেন, বা আহ, অনেক কিছু আছেই তো যেগুলো এখনো আপনাকে টিকিয়ে রেখেছে আপনার সেখানে, সেগুলো সম্পর্ক হতে পারে, সেগুলো আপনার কোনো বিলিফ হতে পারে, কোনো সেগুলো কিছু হতে পারে। তো সেগুলোও লিপিবদ্ধ করুন। যেমন ধরুন এই চাকরির এক্সাম্পলটাই নিয়ে যদি আমি বলতে চাই, এখন ধরুন আপনি একটা এমন জায়গায় আছেন যেখানে আপনার উম, ঘর থেকে অফিসটি কাছে। ওকে, আপনি আধ ঘন্টার মধ্যে যেতে পারেন, আবার আধ ঘন্টার মধ্যে ফিরে চলে আসতে পারেন। আপনি একটা এরকম যদি গোল স্টেটমেন্ট বানান যে আমি একটা নতুন চাকরি চাই, যেখানে আমার স্যালারি এত, আমার এই এই আছে, ওই ওই আছে, কিন্তু আপনি এই এই ডিটেলিংটা দিলেন না, যেখানে আপনার ঘর থেকে আহ অফিসে যাওয়ার সময়টা আপনি মেনশন করলেন না, যেটা কিন্তু এখন আপনার অনেক সুবিধা করছে, কারণ আপনি টুক করে যেতে পারছেন এবং আসতে পারছেন। কিন্তু এই ব্যাপারটা আপনি আপনার গোল স্টেটমেন্টে লিখলেন না। তাহলে কি হবে? হয়তো আপনি চাকরিটি পেলেনও, আপনি যে যে শর্ত দিয়েছিলেন বা যে যে আপনি জিনিস ভেবেছিলেন সেই হিসাবে আপনি চাকরিটি পেলেনও, কিন্তু পেলেন আপনার বাড়ি থেকে 2-3 ঘন্টা দূরত্বে। তার মানে আপনার যেতে আসতে যে সময় লাগছে সেই জিনিসটা আপনার পোষাচ্ছে না। ওকে। তো আহ, সেই জন্যই আমি যেটা বলছি যে আহ, সম্পূর্ণভাবে আপনাকে উপর নিচ এবং আগে পিছু সমস্ত ভেবে আপনাকে গোল স্টেটমেন্টটা বানাতে হবে। আর হচ্ছে ডিটারমাইনিং দ্য আউটকাম, এই সমস্ত কিছু করার পর, সমস্ত কিছু ভাবার পর আপনি একটা গোল স্টেটমেন্ট তৈরি করলেন, এবং তারপরে আপনি মনে মনে শান্ত হয়ে বসুন এবং দেখুন এই পুরো গোল স্টেটমেন্টটা যদি সফল হয়, তাহলে আপনি কোন জায়গায় থাকবেন, জীবনের কোন পর্যায়ে থাকবেন, সেখানে কে আপনার সাথে আছে, কিভাবে আপনি জীবনযাপন করছেন, সমস্তটা খুব ডিটেলে দেখুন এবং সেটাকে আত্মস্থ করুন, মানে মনের মধ্যে রাখুন, সেই ভালো ফিলিংসটাকে বারবার ফিল করার চেষ্টা করুন, এবং এইভাবে আপনার আহ, যে গোল স্টেটমেন্টটা আছে সেটা সম্পূর্ণ হচ্ছে। আচ্ছা, এবং এটাকে বারবার কিন্তু রিভিজিট করতে হবে, না হলে কিন্তু আহ, জিনিসটা ঠিক না। আচ্ছা, আরেকটা জিনিস, গোল স্টেটমেন্ট বলার পরে যখন আপনি সম্পূর্ণভাবে মনের মধ্যে আহ, বুঝে গেলেন যে আপনাকে কি কি লিখতে হবে, ক্রাফট করে নিতে হবে, তখন সেটি একটি ফিজিক্যালি একটি ডায়েরিতে বা একটি এমন জায়গায় লিখে রাখুন যেটি আপনি বারবার দেখেন। নিজের তাতে সাইন করুন এবং ডেটটা মেনশন করে দিন। এতে কি হবে, আপনার মনে হবে যে আপনি একটা ডিল সাইন করছেন, এবং আপনার আহ, মন সেভাবেই এটাকে নেবে যে আহ, এটা একটা ডিল অলরেডি করা আছে, হ্যাঁ, এই তারিখে, এবং আমি সেটা সাইন করেছিলাম, তো এই বিষয়ের উপর আমাকে কাজ করতে হবে, সেটা কিন্তু মন ওভাবেই পারসিভ করবে। ওকে। নেক্সট আমরা টপিকে আসি, এটা হচ্ছে লিমিটিং বিলিফস। আচ্ছা, লিমিটিং বিলিফস সম্পর্কে বলতে হলে ফার্স্টেই আমরা বলবো যে বিলিফ কি। বিলিফ হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট বা এমন কিছু ঘটনা বা এমন কিছু বিশ্বাস আমাদের মধ্যে যেগুলো আমরা অলরেডি সত্যি বলে মানি। সেটা হয়তো এসেছে কোনো আপনার অভিজ্ঞতা থেকে, এসেছে কখনো হয়তো যে আম, ছোটবেলায় আমরা যেভাবে আমাদের মাইন্ডসেট তৈরি হয়েছে, আমাদের ঘরে, আমাদের স্কুলে, আমাদের চারপাশের পরিবেশের মধ্যে যেরকম মাইন্ডসেট তৈরি হয়েছে, সেরকম সেই সমস্ত অভিজ্ঞতা এবং আমাদের পড়াশোনা বলুন, যে জিনিসগুলো আমাদেরকে টোটালিটিতে আমরা বিশ্বাস করি, মেনে চলি, এবং যে জিনিসগুলোর উপর বেস করে আমাদের ব্যক্তিত্ব নির্মাণ হয়, সেগুলোকেই আমরা বিলিফ বলবো। এবার সেভাবে দেখতে গেলে সমস্ত কিছুই একটা বিলিফ। আপনি কোন আপনার কাছে বিলিফের একটা মানে মোটামুটি ধারণা আছে, বা কোনো বিষয় সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে কিছু না কিছু আপনি বিলিফ মনে রাখেনি। দ্যাট ইজ ওয়াই যখন আপনি প্রথম এই সিচুয়েশনটায় পড়লেন বা মানুষটিকে দেখলেন বা কোনো কিছু আছে, একটা বেস আপনি পান যে এখান থেকে ভাবনাটা নেওয়া আমাকে শুরু করতে হবে। ওকে। তো বিলিফ হচ্ছে একটা এমন কিছু যেটাকে আমরা ট্রুলি বিশ্বাস করি। অনেকের ক্ষেত্রে এই ট্রুলি বিশ্বাস, সেটা হয়তো অনেকেই
অতভাবে মেনে চলেন না, কিন্তু কিছু 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 লোকের ক্ষেত্রে এটা একদম তারা আত্মস্থ করে নেন, নিজের মন থেকে মেনে নেন। এই বিলিফ সিস্টেমটা আমাদের তৈরি কখন হয়? মোস্টলি আমাদের তৈরি হয় একদম ছেলেবেলায়, যখন আমরা লজিক্যালি কোনো কিছু ভেবে কাজ করি না, যখন আমাদের কাছে সমস্ত কিছু খুব আপেক্ষিক, যেটা আমরা দেখছি আমরা সেটাকে অ্যাজ ইট ইজ গ্রহণ করি, অ্যাজ ইট ইজ আমাদের মাথায় নিয়ে নিই তখন। তো ছেলেবেলায় আমাদের মা বাবা, আমাদের গুরুজনেরা, আমাদের শিক্ষকেরা আমাদের সঙ্গে যেভাবে বিহেভ করেছেন, বা আমাদেরকে, আমাদের সামনে যে এক্সাম্পলগুলো রেখেছেন, বা আহ, তাদের ব্যবহারে আমাদের যে ভাবনার উদ্রেক হয়েছিল, সেটা নেগেটিভ পজিটিভ যেমনই হোক না কেন, সেগুলো থেকে আমাদের মেনলি বিলিফ সিস্টেম তৈরি হয়। এবার বিলিফ পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। পজিটিভ বিলিফ অবভিয়াসলি যেগুলো আপনাদের কনফিডেন্স দেয়, আর নেগেটিভ বিলিফ বা সীমাবদ্ধ বিলিফ যেগুলো আমরা বলছি, বা লিমিটিং বিলিফ যেগুলোকে আমরা বলছি, সেগুলো একটা এমন জিনিস যেটা আপনার কনফিডেন্সে আঘাত করে, আপনাকে কোনো কিছু করার আগে আপনাকে মানে কি বলবো, মানে খোলা মনে বা ওপেন মাইন্ডেড হয়ে জিনিসটার দিকে অ্যাপ্রোচ করতে দেয় না, সেগুলো হচ্ছে নেগেটিভ বিলিফস। ওকে। যেমন ধরুন, আহ, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে আহ, অর্থ উপার্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, বা বেশি উপার্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু এই কথাটা কি সবার জন্য ঠিক? হয়তো কিছু 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 ব্যক্তির জন্য এই কথাটা ঠিক, তারা কঠোর পরিশ্রম করেন এবং অর্থ উপার্জন করেন। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা ঠিক নাও হতে পারে। কেউ হয়তো তাদের কি বলবো, বাবা মার দেওয়া অর্থ তাদের কাছে এত আছে যে তাদেরকে এক্সট্রা বা পরিশ্রম করে উপার্জন করার দরকার হয় না। কখনো কখনো এমন হয় যে আম, আপনি কম পরিশ্রম করেও ঠিকঠাক অর্থ উপার্জন করে নেন। যেমন যেমন ধরুন, আপনি যেগুলো আউটসোর্সিং এর টাইপের জব হয়, যেগুলোতে আপনি অন্যরা পরিশ্রম করছে, কিন্তু আপনি যেহেতু জবের ওনার, সেহেতু আপনি হয়তো বেশি একটু ইনকাম করতে পারছেন। আবার কখনো কখনো একদম উল্টো, মানে মনের মানুষেরা এমনও হতে পারে যাদের কাছে পরিশ্রমটা পরিশ্রমই মনে হয় না, কারণ তারা সেই ফিল্ডেই আছে যে ফিল্ডে তাদের ইন্টারেস্ট আছে। তো তাদের পরিশ্রমটিকেও তাদের মনে হয় যে না, এটা একটা, আমি ভালো ভালো মনে আছে, মানে পরিশ্রমটাকে পরিশ্রম হিসেবে নেয় না, সেটাকে আনন্দের সাথে গ্রহণ করে। তো এইটা যে আমাদের একমাত্র আহ, মানে পরিশ্রম করেই অর্থ উপার্জন করতে হবে, এটা যদি কারোর মনে থাকে, তাহলে বেসিক্যালি আপনারা দেখবেন তাদের জীবনটাও এভাবেই চলছে। তারা খুব পরিশ্রম করে, তখন অর্থ উপার্জন করে। যদি কোনো রকম ভাবে পরিশ্রম করে, একটু থামিয়ে দেন বা একটু কমে যায়, তখন তাদের অর্থ উপার্জনও কমে যায়। কারণ আমাদের লিমিটিং বিলিফস এইভাবেই আমাদেরকে ক্রাফট করে, আমাদের মানসিক, আমাদের অ্যাপ্রোচ, যেটা আমাদের ফিজিক্যাল অ্যাপ্রোচ, আমাদের মানসিক অ্যাপ্রোচকে এইভাবেই পিছন দিকে কি টানতে থাকে, যে এইভাবেই আমরা বিহেভ করি। ওকে। আচ্ছা, লিমিটিং বিলিফস আপনার মধ্যে আছে, সেগুলো আপনি জানবেন কি করে? বেশ কিছু কোয়েশ্চেন আপনাকে করতে হবে নিজেকে। যেমন, আপনি ধরুন একটা নেগেটিভ বিলিফস নিয়ে ভাবছেন যে এই ব্যাপারটা আমার মনে হচ্ছে এটা নেগেটিভ বিলিফ একটা হতে পারে, কিন্তু আমি জানবো কি করে? আপনাকে ফার্স্টেই দেখতে হবে এই যে আপনি বিলিফটার কথা, বা এই যে আপনার বিশ্বাসটি আছে, সেটা কি সবার জন্য সত্যি। আমি যে আগের এক্সাম্পল দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা সবার জন্য সত্যি না। তাহলে এটা কিন্তু যাদের জন্য, যারা এটাকে মনে ধরে বসে আছে, তাদের জন্য একমাত্র সত্যি, কিন্তু অন্য সবার জন্য এটা সত্যি সেটা কিন্তু নয়। ওকে। আপনি আগের ঠিক আমাদের স্টেপে যেটা আমরা গোল স্টেটমেন্ট তৈরি করলাম, সেটাকে আপনি রিভিউ করতে পারেন। ওকে। আপনারা দেখতে পারেন যে এটা মানে আপনি মনে মনে ভাবুন যে এই গোলটা তো আমি বানালাম, কিন্তু এটার মধ্যে কি কোনো সন্দেহ থেকে যাচ্ছে যে এই গোলটা আমি অ্যাচিভ করতে পারবো কিনা? সন্দেহটা আপনার উপর, নিজের নিজের উপর হতে পারে, আপনার গোলের উপর হতে পারে। তো এই জিনিসটা যখন আপনি, মানে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এটাতে কোনো একটা সন্দেহ আছে যে এটা হয়তো আমি অ্যাচিভ নাও করতে পারি, সেখানেই আপনি দেখতে পাবেন যে একটা নেগেটিভ বিলিফ আপনার কাজ করছে। ঠিক আছে। আমরা অনেক সময় এক্সকিউজেস বানাই যে ধরুন, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে হয়তো আমি
আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারতাম, বা যদি আমার কাছে সময় থাকতো তাহলে হয়তো আমি পিপিটিটা আর একটু ভালোভাবে তৈরি করতে পারতাম। এরকম এক্সকিউজেস যখন আমরা বানাই তখন এটা কিন্তু একটা নেগেটিভ বিলিফসের বা নেগেটিভ বিলিফ আপনার মধ্যে যে আছে এবং সেটা কাজ করছে সেটার কিন্তু একটা পরিচায়ক। ঠিক আছে? আপনাকে নির্দিষ্ট একটা বিলিফ নিতে হবে এবং সেটা নিয়ে ভাবতে হবে যে এই নেগেটিভ বিলিফ থাকার জন্য আমাকে জীবনে কি কি আমি পাইনি, কি কি থেকে আমি আমাকে বিরত রেখেছি, কখন কখন জীবনের কোন কোন পর্যায়ে নেগেটিভ বিলিফটা আমার মধ্যে এসেছে এবং সেটা আমাকে কি কি হওয়া থেকে বা কি কি পাওয়া থেকে বিরত রেখেছে। যদি এটার মধ্যে আমার মধ্যে না থাকতো তাহলে আমি আজ কোথায় থাকতাম, আমার পরিস্থিতি কি হতো, আমার মধ্যে কি কিছু মানে পজিটিভ বা আমি এখন যেরকম আছি তার থেকেও কি আরো ভালো থাকতে পারতাম। তো এই জিনিসগুলো আপনাদের একটু ভাবতে হবে। ঠিক আছে? আহ এই যে আমাদের স্ক্রিনে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে আপনি যদি একটু ভাবেন একটা কোনো একটা বিলিফের সম্পর্কে, তাহলেই আপনি বুঝতে পারবেন সেই বিলিফটি আপনার দিকে মানে আপনার জন্য নেগেটিভ বিলিফ হয়ে কাজ করছে না একটা পজিটিভ বিলিফ হয়ে কাজ করছে। ওকে? নেগেটিভ বিলিভ অ্যান্ড স্ট্রেস, যেটা আমরা আগের স্ট্রেস রিমুভালের যে ইয়েগুলো করলাম সেটা আমরা লাস্টে একটা মেডিটেশন করব, সেখানে আমরা আরো ডিটেলসে আপনারা জানতে পারবো। এখন আসি আবার পরবর্তী পর্যায়ে, পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে আনলক দ্য ফুল পোটেনশিয়াল অফ ইউর মাইন্ড অ্যান্ড অ্যান্ড ব্রেন। মানে মস্তিষ্ক এবং মন বা মাইন্ডের ফুল পোটেনশিয়াল আমাদের জানা দরকার, বা আমাদের জানা দরকার মানে আহ, কাজে লাগাতে হবে। যেটা জানি তো আমরা অনেক কিছুই, কিন্তু আমরা অনেক সময় কাজে লাগাতে পারি না। সেটা কিভাবে লাগাবো সেটাই জন্যই আমাদের এই এই এত বড় ক্লাসটা, এই আমাদের সিলভার মেথড। ওকে? তো আমাদের এটা অনেকেই হয়তো জানবেন যে আমাদের ব্রেনের দুটো পার্ট, লেফট ব্রেন, রাইট ব্রেন। লেফট ব্রেন হচ্ছে কনসিয়াস মাইন্ড অ্যান্ড রাইট ব্রেনে আমাদের রিসাইড করছে সাবকনসিয়াস মাইন্ড। লেফট ব্রেন দিয়ে আমরা এই লেভেলে সমস্ত কাজ করি, আমরা সেটা দিয়ে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল লজিক, মানে লজিক্যাল যে সমস্ত জিনিস আমরা চিন্তা ভাবনা করছি, আমরা কোনো কিছু শর্ট টার্ম মেমোরি যেগুলো আর থাকে, সেগুলো সমস্ত আমাদের লেফট ব্রেনে থাকে, যেটা অনলি আমাদের 5% অফ দ্য ব্রেন। আমরা এখন ফোকাস করতে চাইছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রাইট ব্রেনের দিকে, যেটা সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড আহ বিভিন্নভাবে কাজ করে। এটা ভিজুয়ালাইজেশনের জন্য ভালো, ইমাজিনেশনের জন্য ভালো, হ্যাবিট, বিলিফ, ইমোশন, এই সমস্ত রিফ্রেম করতে, বা এই আমরা যে এতক্ষণ কথা বললাম স্ট্রেস যে আমরা 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 ডিসকাস করলাম যে স্ট্রেসকে আমাদের রেসপন্স করতে হবে, তার জন্য আমাদের মেন্টাল রিওয়ারিং দরকার। সেগুলো আমরা কোথা থেকে করতে পারবো? আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে বা আমাদের লেফট রাইট ব্রেনে করতে পারবো। ওকে? তো এই স্তরটিতে বা আমাদের এই স্টেপটিতে আমরা মেনলি দুটো জিনিস অ্যাচিভ করতে চাই। এক তো হচ্ছে আমাদের মস্তিষ্ককে আলফা এবং থিটা ফ্রিকোয়েন্সিতে নিয়ে গিয়ে সেখানে আমাদের আলফা এবং থিটার ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে এই ফ্রিকোয়েন্সিতে, বিশেষত আলফা ফ্রিকোয়েন্সি, আমাদের আলফা ফ্রিকোয়েন্সিতে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়ে, আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস বাড়ে। আমরা যে এই যে বিশ্বাসগুলোকে রিফ্রেম করতে চাইছি, আমরা যে স্ট্রেস সিচুয়েশনে কিভাবে পড়লে কিভাবে সেটা রিয়াক্ট করব বা কিভাবে আমরা হ্যান্ডেল করব, সেই ব্যাপারটা আমরা যে জানতে চাইছি, সেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেন্টালে মেন্টাল লেভেলে গিয়ে করতে হবে, যেটা কিনা আমাদের আলফা ফ্রিকোয়েন্সিতে যখন ব্রেন থাকে সেটা সবচেয়ে ভালো উপায় সেখানে আমাদের রিফ্রেম করা। ঠিক আছে? এছাড়া আছে থিটা ফ্রিকোয়েন্সি। আর আরেকটা হচ্ছে আমাদের লেফট ব্রেন এবং রাইট ব্রেন, যেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডকে একত্র করে আমাদের কাজ করতে হবে। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মানে আমাদের কনসিয়াস মাইন্ড অনলি 5% অফ আওয়ার মাইন্ড। ঠিক আছে? আর আমরা বেশিরভাগ মানুষ, বেশিরভাগ মানুষ, হয়তো 95%ই মানুষ, আমরা কাজ করি অনলি কনসিয়াস মাইন্ড দিয়ে। আমরা সাবকনসিয়াস মাইন্ডের এত যে বিপুল পোটেনশিয়াল আছে সেগুলো কোনোদিন এক্সপ্লোরই করি না। তো এই স্টেপে আমাদের আরেকটা যেটা গোল, সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ডকে একত্র করে কাজ করা। কারণ আমরা এটা এখন কিরকম ভাবে কাজ করছি বলুন তো, আমাদের দুটো হাত থাকা সত্ত্বেও আমরা এখন একটা হাতেই কাজ করছি। তাও আমাদের যেটা মানে বাঁ হাত, মানে যেটা আপনার মানে যে হাতটা আপনার সব সময় আপনি ইউজ করেন, আপনি যদি কোনো কাজ করেন তাহলে আপনি, মোস্ট অফ দ্য পিপল আমরা ডান হাত ইউজ করি। আমরা এখন আমাদের জাস্ট বাঁ হাতকে ইউজ করছি, ডান হাতকে কোনো ইউজই করছি না।
সেটা থেকে আমাদের যদি ইয়ে করতে হয়, আমরা অবভিয়াসলি এক হাতে কাজ করে বেঁচে থাকতে পারবো, কিন্তু ভালোভাবে এবং কাজটাকে সুচারুভাবে করার জন্য আমাদের বোথ হ্যান্ড যদি ইউজ হয়, তাহলে ভালো, মানে সেটা বেটার। ওকে, তো সেটা। আচ্ছা, আমাদের ব্রেন, আমাদের ব্রেনে প্রায় 100 মিলিয়নের উপর নিউরনস আছে, নিউরন সেলস, যেগুলো আমাদের থট বা যেগুলো হোক, মানে যেগুলো আমাদের কানেক্টিং ফ্যাক্টরস অফ ব্রেন। তো সেই নিউরনসগুলো কি করে নিজের শক্তি সঞ্চালন করে এবং কিছুক্ষণ রেস্ট নেয়, আবার কিছুক্ষণ শক্তি, আবার শক্তি সঞ্চালন করে, আবার রেস্ট নেয়। এই জিনিসটি একটি নিউরন কতক্ষণ করছে বা একটা সেকেন্ডের মধ্যে কতবার করছে, সেটিকে আমরা বলি, সেই সংখ্যাটিকে বলি আমরা সেই পার্টিকুলার নিউরনের ফ্রিকোয়েন্সি। বা একটি এক একটা নিউরন তো এক এক রকম ভাবে কাজ করে না। একটা গ্রুপ অফ নিউরনস বা এক একটা সেকশনের এক এক নিউরনগুলো এক এক রকম ভাবে কাজ করে, মাথার অন্য সেকশনের নিউরন আবার অন্যরকম ভাবে কাজ করে। ওকে, তো প্রত্যেকটা নিউরন, এই প্রত্যেকটা নিউরনের মধ্যেই এই ব্রেন ফ্রিকোয়েন্সি বা এই ফ্রিকোয়েন্সিটা, এই তরঙ্গ ওয়েভটা কাজ করে। আমরা আহ, যখন বিভিন্ন স্তরে থাকি, মানে আমরা যখন জেগে আছি, বা আমরা যখন ডিপ ঘুমের মধ্যে আছি, বা আমরা হালকা ঘুমের মধ্যে আছি, বা আমরা একেবারে বেহুশ টাইপের ঘুমের মধ্যে আছি, বা আমরা বেহুশ হয়ে গেছি, এরকম ডিফারেন্ট লেভেল আমরা যখন থাকি, তখন এই ফ্রিকোয়েন্সিগুলো ব্রেনের আলাদা হয়। আমাদের যখন বিটা স্তরে থাকি, বিটা স্তর বলতে আমরা যখন জেগে থাকি, তখন একটা মানুষের সাধারণত ব্রেনের যে ফ্রিকোয়েন্সি হয়, সেটা হয় 20 সাইকেল পার সেকেন্ড। তার মানে 20 বার নিউরন সেলগুলি ব্রেনের মধ্যে শক্তি সঞ্চালন করছে এবং দেন রেস্ট নিচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। তো আহ, এই যে রেঞ্জটা, এটা রেঞ্জটা পড়ছে 14 থেকে 21-এর মধ্যে, মানে 20 যেটা গড় পড়তায় মোটামুটি যে রেঞ্জটা হয়, গড় পড়তায় 19-20, সেটা আমাদের রেঞ্জে পড়ছে 14 থেকে 21-এর মধ্যে। এটা হচ্ছে বিটা রেঞ্জ, যেখানে আমরা কনসিয়াসলি থাকি। কনসিয়াস থাকি বলতে আমরা জেগে থাকি, আমাদের 5টা ইন্দ্রিয় কাজ করে, আমাদের মধ্যে টাইম স্পেস, মানে সময় এবং স্থান, সমস্ত কিছু আমরা ওয়াকিবহল থাকি। আমরা আমাদের ইন্দ্রিয়র মাধ্যমে বিভিন্ন ডেটা, বিভিন্ন ইনফরমেশন গ্রহণ করি, অ্যানালিসিস করতে পারি, বা লজিক্যালি কাজ করতে পারি। সেটা হচ্ছে বিটা ফেজ, যখন আমরা জেগে আছি। এখন আমরা বিটা ফেজে আছি। ওকে, আর তার থেকে একটু কম ফ্রিকোয়েন্সি, বা ব্রেন যখন ফ্রিকোয়েন্সি আরেকটু কমে যায়, তখন সেই সময় যখন আমরা থাকি আহ হালকা ঘুমের মধ্যে, বা জাস্ট আমাদের ঘুম পাচ্ছে সেরকম লেভেলে, সেই লেভেলটি হচ্ছে আলফা লেভেল বা আলফা স্টেট যাকে আমরা বলি। সেটার সময় ব্রেন ফ্রিকোয়েন্সি কত থাকে? 7 থেকে 14-এর মধ্যে। ঠিক আছে, এই আলফা ফ্রিকোয়েন্সি, ব্রেন ফ্রিকোয়েন্সি যেটা আছে, সেটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। ওকে, অ্যাটলিস্ট প্রথম প্রথম কিছু দিনের জন্য, বা প্রথম আমাদের মেন্টাল লেভেলে কাজ করার জন্য আলফা লেভেলটাই হচ্ছে আমাদের টার্গেট। কারণ এই লেভেলে আমাদের সমস্ত প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পায়। আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন, আপনারা ইমাজিন করতে পারবেন। আপনারা আহ, একটা জিনিসকে মানে আমরা যখন বিটা লেভেলে থাকি, আমাদের লজিক্যাল থিঙ্কিং বা আমাদের লজিক্যাল পাওয়ারগুলো এতটাই, ওটা আমাদের ক্যাপচার করে রাখে আমাদের মাইন্ডকে, যে আমরা নিরপেক্ষভাবে ভাবতে পারি না, আমরা সলিউশনের দিকে যাই না, আমরা খালি প্রবলেম স্টেটমেন্ট খুঁজতে থাকি, প্রবলেম কি হচ্ছে সেটা নিয়ে ভাবতে থাকি, কিন্তু সেটা সলভ সলভ কি করে করবো, সেই অ্যাপ্রোচটা, সেই ইয়েটা আমরা যদি, অবভিয়াসলি বিটা লেভেলেও পাওয়া যায়, কিন্তু আলফা লেভেলে যদি গিয়ে করি, তাহলে আরো ওটা কুইকলি পাওয়া যাবে, আরো অনেক ভালোভাবে, অনেক ইজি সলিউশন পাওয়া যাবে যদি কাজটা আমরা আলফা লেভেলে গিয়ে করি। আচ্ছা, আমরা যখন ডিপ ঘুমের মধ্যে থাকি, তখন আমরা থিটা লেভেলে থাকি, যেটার ব্রেন ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 থেকে 7-এর মধ্যে। একদম ডিপ ঘুমের মধ্যে যখন আমাদের হিলিং হয়, যখন আমরা রিগ্রোথ করি, আমাদের যে ইন্টারনাল হিলিং হচ্ছে, আমাদের মাইন্ড যেটা হিল করছে, বা আমাদের যে মেন্টাল হিলিং, যে ফিজিক্যাল হিলিং, বোথ হিলিং এর কথা আমি বলছি, আপনাদের কোষ রিজেনারেট হচ্ছে, আমাদের আহ, কোনো শরীর খারাপ থাকলে মানুষ, মানে সেগুলো মেনলি হিলিং এর যে ব্যাপারটা, সেটা খুব ডিপ ঘুমের মধ্যে হয়, যেটাকে আমরা থিটা লেভেল বলি। এই সময় থাকে ব্রেন ফ্রিকোয়েন্সি 4 থেকে
আহ, সাতের মধ্যে। এটাকে আমরা বায়োলজিক্যাল হিলিং বা যেহেতু আমরা হিল এই স্তরে হয়, এটাকে বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স লেভেলও বলে, যেটা পেনলেস সার্জারির জন্য ইউজ হয়। এই এই লেভেলে আমরা এতটাই শক্তিশালী থাকি যে, বা এই ব্রেন ফ্রিকোয়েন্সিটা এতই কম থাকে যে সেই সময় আমরা পেনের যে বা যন্ত্রণার যে ইয়েটা, সেটা আমরা বুঝতে পারি না। তো আমরা যদি ধরুন সার্জারি হয় বা যখন কিছু হয়, বা ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হঠাৎ করে কাউরির, বা আপনারই হয়েছে, তখন আপনি সেখানে নামনেস বা কিভাবে ওটা নিয়ে যাবেন, কিভাবে আপনি সেটা নিরাময় করবেন, ফর দ্যাট অ্যাটলিস্ট কিছুক্ষণ তো আপনাকে সেটাকে হোল্ড করে রাখতে হবে। এটা আপনি করতে পারবেন থিটা লেভেলে গিয়ে। ঠিক আছে। আর ডেল্টা লেভেল এটা একটা আনকনসিয়াস লেভেল। এখানে বেশিরভাগ, মানে বেশিরভাগ না, মানে খুবই অল্প সংখ্যক মানুষ মনে রাখতে পারে যে ডেল্টা লেভেলে গিয়ে তারা কি ভেবেছেন, কি করেছেন বা কিছু। এটা একটা ডিপেস্ট, ওয়ান অফ দ্য ডিপেস্ট স্টেট অফ মাইন্ড, যেখানে হিলিং হতে থাকে। আমরা খুব ভালোভাবে স্লিপটাও খুব গভীর হয়, অ্যাটলিস্ট মানে এটাকে আনকনসিয়াস বলাটাই ভালো। ওকে। তো সেই লেভেল সম্পর্কে বিস্তারিত সেরকম ভাবে কিছু জানাও যায় না, যতটুকু জানা যায় আমরা পরে সেটা কোনো সময় বা ক্লাসে আলোচনা করতে পারি। আমাদের যেটা মেন ফোকাসের পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আলফা লেভেল বা বেসিক প্লেন লেভেল। কেন? কারণ এটা স্পিরিচুয়াল ওয়ার্ড অ্যাকচুয়ালি, আলফা এবং থিটা বোথ। এই এই দুটো লেভেলে যখন আমাদের ব্রেন থাকে, তখন আমরা অনেক সময়তে স্থান এবং সময়ের রেফারেন্স ভুলে যাই। এই সময় অনেক আপনারা দিতে থাকবেন যে অনেকে হয়তো ধ্যানে বসেছেন বা মেডিটেট করছেন, তারা বুঝতেই পারেন না যে তারা 2 ঘন্টা ধ্যান করছেন না 3 ঘন্টা করছেন, না হয়তো আরো প্রলং পিরিয়ড ধরে ধ্যান ধ্যান করছেন। তারা জাস্ট মনে হবে তাদের জন্য, তারা জাস্ট কিছুক্ষণের জন্য হয়তো ধ্যানে বসেছিলেন, কিন্তু অনেকটা টাইম অতিবাহিত হয়ে যায় এবং তারা বুঝতেও পারেন না। কারণ এই আলফা এবং থিটা লেভেলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে, আমাদের ইন্টেলিজেন্ট, আমাদের যেটা মাইন্ড, যেটা ইন্টেলিজেন্ট ফেসিলিটেটর যেটা, সেটা আহ, স্থান এবং টাইম, মানে স্পেস অ্যান্ড টাইম, বা স্থান এবং সময়ের, কি বলবো, মানে সময়কে ক্যালকুলেট করে না সেটা সবার জন্য, সেটা এই মাইন্ড এই পর্যায়ে গেলে আমাদের সেটা মানে কি বলবো, সেটার ধারণা থাকে না, ধারণা থেকে আমরা বেরিয়ে যাই। কারণ কি, বেসিক্যালি বাহ্যিক ইন্দ্রিয় বা যেটা দিয়ে আমরা ইনফরমেশনটা সংগ্রহ করছি, যেটা আহ, যে কত টাইম অতিবাহিত হলো বা কোন স্থানে আমরা বসে আছি, যে বাহ্যিক ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা এটা করতে পারছি, তাদের সরাসরি কোনো সম্পর্ক এই লেভেলের সাথে নেই, আলফা বা থিটা লেভেলের সাথে। ওকে। তাই জন্য আমরা যখন কোনো ক্রিয়েটিভ কাজ করতে চাইবো, যখন কোনো প্রবলেম সলভিং এর কারণে কাজ করতে থাকবো, সেহেতু এই সমস্ত ধরনের ক্রিয়েটিভ কাজের জন্য আমরা বেসিক প্লেন লেভেল বা আলফা লেভেল এবং বায়োলজিক্যাল ইন্টেলিজেন্স লেভেল বা থিটা লেভেলকেই বেছে নিই। ওকে। আচ্ছা, এটা তো গেল ব্রেন ব্রেন ফ্রিকোয়েন্সিকে কমিয়ে এনে আলফা বা বিটা লেভেলে গিয়ে নিজস্ব মেন্টাল কাজ করা। আরেকটা আমরা যেটা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে মাইন্ড। মাইন্ড কি? মাইন্ড হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ইন্টেলিজেন্সকে, বা নট বায়োলজি, মানে আমাদের পুরো শারীরিক কনসিয়াসনেসকে, ইন্টেলিজেন্সকে একটা চ্যানেলাইজ করার মাধ্যম, আহ, সেটাকে প্রজেক্ট করার মাধ্যম। কিভাবে? মাইন্ড কিন্তু আমাদের ব্রেনের এই সমস্ত মানে ইয়ে নেই যে আমরা যখন স্টেটে থাকি, আমাদের সাউন্ড, স্মেল, টাচ, এই সমস্ত ফিলিংগুলো আলফা বা থিটা লেভেলে থাকে না। কিন্তু এটা ব্রেনের ক্ষেত্রে, কিন্তু আমাদের মাইন্ডের ক্ষেত্রে কিন্তু তা নয়। মাইন্ড সময়, সময় বা স্থান মাইন্ডের জন্য কোনো ফ্যাক্টর নয়। আমাদের ইন্টেলিজেন্সকে যখন আমরা এইভাবে মাইন্ডের সাহায্যে প্রজেক্ট করি, তখন সেটাকে আমরা আমরা ভবিষ্যতেও নিয়ে যেতে পারি, আমরা অতীতেও নিয়ে যেতে পারি, আমরা বর্তমানের কোনো প্রবলেম সলভিং এর জন্য ইউজ করতে পারি, বা শুধু আমাদের নিজেদের অতীত ভবিষ্যৎ বা বর্তমান নয়, আমরা অন্য জিনিসের উপর সেটাকে প্রজেক্ট করতে পারি, সে অন্য জিনিস থেকেও আমরা ডেটা সংগ্রহ করতে পারি। কারণ আমাদের মাইন্ড যেটা আছে সেটা অত্যন্ত দ্রুত একটি জিনিস, এবং এটা আপনি এখান থেকে বসে এখনই আমেরিকা ইন্ডিয়াকে প্রজেক্ট করতে পারবেন, বা ধরুন এখান থেকে বসে চাঁদে আপনাকে নিজেকে প্রজেক্ট করছেন। তার মানে বুঝতে পারছেন আপনার প্রজেকশনটা কত
দ্রুত হচ্ছে। প্রজেকশন মানে আপনার অ্যাওয়ারনেসের সাথে কোনো জায়গাকে অ্যাক্সেস করা বা কোনো কিছুকে অ্যাক্সেস করা, সেখান থেকে বেসিক্যালি ইনফরমেশন সংগ্রহ করার জন্য। তো আমাদের যখন কোনো প্রবলেম হয় বা আমরা যখন কোনো প্রবলেম, কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই যেটার আমরা প্রবলেম, সেটা আমরা সলিউশন খুঁজছি, সেই প্রবলেম স্টেটমেন্টটাকে ভালোভাবে অ্যানালাইজ করা, সেটাকে আদ্যোপান্ত পুরো জিনিসটা বোঝার জন্য মাইন্ডের এই ব্যবহারটা আমরা করতে পারি। আমাদের যদি ধরুন এই যেমন লিমিটিং বিলিফস আমাদের অতীতে কোনো এক সময় তৈরি হয়েছে, এই স্ট্রেস আমরা অতীতে কোনো এক সময় থেকে ফিল করে আসছি। তো এই স্ট্রেস বা লিমিটিং বিলিফ কখন তৈরি হয়েছে, কিভাবে, সেটার মূল বিষয়টা কি, সেটা যদি আপনাকে জানতে হয়, আপনাকে মাইন্ডের থ্রু দিয়েই আপনার অতীতে দেখতে হবে। ঠিক আছে? আর এরপরে আপনি কোনো গোল আপনি চাইছেন, যেটা আপনি ভবিষ্যতে পূরণ করতে চাইছেন, সেটা আপনার ভবিষ্যতে আছে। আপনার গোল স্টেটমেন্ট যেটা আপনি লিখলেন সেভাবে, যে আপনি লাস্ট স্টেপে গিয়ে দেখলেন যে আপনি নিজেকে কেমন দেখছেন, কতটা খুশি দেখছেন, কার সাথে দেখছেন, কি অবস্থায় দেখছেন, সেটা ভবিষ্যৎ। সেটা আপনি দেখলেন কি করে? আপনি মাইন্ডের থ্রু দিয়ে আপনি দেখলেন। এটা কিন্তু আপনার আহ মানে এই ক্যাপাবিলিটিটা আমাদের অলরেডি আছে, জাস্ট আমাদেরকে অ্যাক্সেস করতে হবে এবং মাইন্ডফুলি অ্যাক্সেস করতে হবে, অ্যাওয়ারনেসের সাথে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের বেসিক্যালি গোল বা গোল অ্যাচিভমেন্টের জন্য বা কোনো কিছু সাকসেস পেতে কি করতে হবে? কারেক্ট ডেপথে যেতে হবে, যেটা হচ্ছে কিনা আলফা লেভেল। কারেক্ট ডেপথে গিয়ে আমাদের রিল্যাক্স হতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে রিল্যাক্স হতে হবে। সরি, কারেক্ট ডেপথে দেখতে যেতে হবে বলতে আমরা রিল্যাক্সড মাইন্ডে থাকতে হবে, রিল্যাক্সড হয়ে জিনিসটা বুঝতে হবে। কোথায় আমরা রিল্যাক্সটা হতে পারি বা সেই নিজেকে কামিং, শান্তিময় একটা মানসিক লেভেলে যেতে পারি, যেখানে আমরা বসে বসে কোনো প্রবলেম কে সলভ করতে পারবো বা আমার গোল অ্যাচিভমেন্টের জন্য যা যা কাজ করা দরকার সেটা করতে পারবো। সেটা হচ্ছে আলফা লেভেল, অ্যান্ড কিছু ক্ষেত্রে থিটা লেভেল। ওকে? অ্যান্ড আমাদের যেটা আরেকটা দরকার সেটা হচ্ছে কারেক্ট অ্যাটিটিউড। আমাদের অলওয়েজ পজিটিভ থাকতে হবে। নেগেটিভ বিলিফ, নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ অ্যাফার্মেশনস থেকে আমাদের দূরে থাকতে হবে। অলওয়েজ অলওয়েজ পজিটিভিটির সাথে কাজ করতে হবে, যেটা আমরা ফার্স্টে করছিলাম, যে আমাদের মেন গোল হচ্ছে কিন্তু হ্যাপিনেস। অ্যান্ড হ্যাপিনেসটা এত পজিটিভ ফিলিং নিজের জন্য, সবার জন্য, যে এই অ্যাপ্রোচটা যদি আপনি রাখেন, আপনার মানে আপনার গোলের দিকে আপনি অলরেডি মানে চলতে শুরু করেছেন। ওকে? নেক্সট আমরা যেটা বলছিলাম সিলভার বিভিন্ন ইয়ের সম্পর্কিত। সিলভা, যেটা আমি আপনাকে লাস্ট স্টেপে বললাম, দুটো জিনিস আমাদের হেল্প করবে। একটা হচ্ছে আমাদের বডি, মাইন্ড অ্যান্ড ব্রেনকে অ্যাটিউন করতে, একসাথে সিঙ্ক্রোনাইজ ভাবে কাজ করতে। এবং সেটা কিভাবে হবে? আলফা বা থিটা লেভেলে গিয়ে আমরা যখন আমাদের ব্রেনকে সেভাবে রিওয়ারিং করব। আমাদের সিলভার বেসিক যেটা যাচ্ছে, সাউন্ড ওয়েভ, সাউন্ড ইউজ করে কি আলফা লেভেলে যাওয়া যাবে? দেখুন, ফার্স্টে আলফা লেভেলে যাওয়ার জন্য আপনাদের রিল্যাক্স হতে হবে ফিজিক্যালি এবং মেন্টালি। এবং আলফা সাউন্ড ওয়েভও আছে যেটা আপনাকে সাহায্য করবে, কিন্তু একমাত্র শুধুমাত্র আপনার মনে ক্যাওস চলছে কিন্তু আপনি পিছনে সাউন্ড চালিয়ে রেখেছেন, এভাবে কিন্তু আলফা লেভেলে যাওয়া যাবে না। এটা সাউন্ড, যখন আপনি ফার্স্ট প্র্যাকটিস শুরু করবেন তখন সাউন্ড থাকলে ভালো, কিন্তু ধীরে ধীরে আপনাকে নিজেকে এইভাবেই মাইন্ডকে আপনার ট্রেন করতে হবে, যাতে যে কোনো পরিস্থিতিতে, ধরুন আপনি একটা সমস্যায় পড়েছেন কোনো একটা বাজারের মধ্যে, যেখানে চা চা করে হয়তো বাস যাচ্ছে, ট্রাম যাচ্ছে, আপনি বিভিন্ন সাউন্ড পাচ্ছেন, সেখানে আপনি না এই আলফা সাউন্ড ইউজ করতে পারবেন, না আপনি সেই বাইরে থেকে সেই শান্তিময় পরিবেশটা পাবেন। সেখানে আপনাকে এই অশান্ত পরিবেশের মধ্যেই নিজের মাইন্ডকে ফোকাস করে নিজের আলফা লেভেলটা পেতে হবে। তো আপনি যখন শুরু করছেন অবভিয়াসলি সাউন্ড আপনি ইউজ করতেই পারেন, কিন্তু আমি বলবো ধীরে ধীরে সেভাবেই প্র্যাকটিস করা উচিত, যাতে আপনার বাহ্যিক কোনো কিছু যাতে আপনাকে মানে আলফা লেভেলে নিয়ে যাওয়ার জন্য যাতে বিরত থাকতে না পারে। ওকে? সিলভা মেথড যেটা আমরা বলছিলাম, আমাদের মাইন্ড, বডি অ্যান্ড অ্যাটিউন করবে এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাওয়ারনেসের সাথে এভাবে ট্রেন করা শেখাবে, যাতে আমাদের সাবকনশিয়াস মাইন্ড প্রথমে যেটা আমাদের রিয়েলিটি আছে বা যেটা আমাদের গোল আছে, ওকে, যেটা আমাদের গোল স্টেটমেন্ট আছে বা আমাদের যেটা আমরা যেটা অ্যাচিভ করতে চাইছি বেসিক্যালি, সেটাকে প্রথমে মাইন্ডে ক্রিয়েট করা হবে। এবং তারপরে, কারণ দেখুন মনের সেরকম কোনো নেই। মন মন আমাদের
বা মাইন্ডের কিন্তু আমরা বললাম যেটা বাহ্যিক কোনো সোর্স নেই যেখান থেকে ও ইনফরমেশন পাবে, যে কি চলছে। তারা লজিক্যালি ভাবছেই না। মাইন্ড একটা শিশুর মতো। আমরা যখন বাচ্চা বয়সে থাকি তখন আমরা যে জিনিসটা আমাদেরকে যেভাবে দেখানো হয়, একটা পেন্সিল দেখেও যদি আমরা বাচ্চাকে বলি যে এটা কিন্তু একটা ভয়ের বিষয়, এটা কিন্তু তোমাকে মারবে বা এটাতে কিছু কিছু হবে, একটা বাচ্চা কিন্তু ওইভাবেই জিনিসটাকে পারসিভ করবে এবং ওই ওই একটা পেন্সিলকে দেখে কিন্তু ও ভয় পেতে থাকবে। কারণ ও লজিক্যালি অ্যানালিসিস করে বা জাস্ট এটা পেন্সিল সেরকম ভাবে আমাকে কিছু করবে না, এই বোধটাই ওর মধ্যে নেই। ঠিক আছে, একটা বাচ্চার মধ্যে। আমাদের মনও এইভাবেই কাজ করে। মনকে যা দেখাবেন, যা বোঝাবেন, যা ইয়ে করবেন, অবশ্যই এটা একটা কারেক্ট, এটা আমি বললাম কারেক্ট ডেপথে গিয়ে করতে হবে আপনাকে। একটা আহ, মানসিক পর্যায়ে আপনাকে যেতে হবে, একটা আলফা লেভেলে যেতে হবে আপনাকে। একটা কাম কুল বাইরের পরিবেশ না, আপনার মানসিক ভাবে একটা কাম অ্যান্ড কুল পরিবেশ মেনটেন করতে হবে এবং তারপরে এটাকে করতে হবে, মনকে বোঝাতে হবে। মনকে বেসিক্যালি ফার্স্ট অ্যাক্সেস করুন এবং তারপরে ওকে বোঝান। যা বোঝাবেন মন সেভাবেই কাজ করবে। আপনি হয়তো আহ, আমরা যেমন ফার্স্টে যে এক্সাম্পলগুলো নিয়েছিলাম, মোহাম্মদ আলী হোক কিংবা সিলভেস্টার স্ট্যালোন হোক বা অপ্রা উইনফ্রে হোক, উইল স্মিথ হোক, জিম ক্যারি হোক, যেই তাদের অ্যাপ্রোচ কিন্তু মোরাললেস সেম ছিল। তারা যখন সাকসেসফুল ছিলেন না তখন থেকেই তারা কিন্তু সাকসেসফুল, নিজেকে কল্পনা করেছে একজন সাকসেসফুল মানুষ হিসেবে। তারা নিজেকে কল্পনা করেছেন যে আমি অলরেডি, তারা সেইভাবেই নিজের মনের মধ্যে ফিলিংস জেনারেট করেছেন, নিজের ইমোশনসকে সেইভাবেই কার্ভ করেছেন যে আমি অলরেডি সাকসেসফুল, এবং এটা আমার জাস্ট সময়ের অপেক্ষা। এটার দিকে আমি অলরেডি চলছি, এটা এই পথটা আমি অলরেডি বেছে নিয়েছি, এটা জাস্ট সময়ের অপেক্ষা যে এটা হবে। যেমন জিম ক্যারি একটা জিনিস করেছিলেন উনি, মানে কোনো ফিল্ম সাইন করার আগেও নিজেকে একটা $1,000,000 চেক লিখে দিয়েছিলেন এবং ধরে নিয়েছিলেন যে এই $1,000,000 চেকটা তারই এবং এটার তার প্রাপ্য, এটা তিনি পাবেন এবং সেটা তিনি পেয়েও ছিলেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা একমাত্র সম্ভব তখনই হতে পারে, এই এত আত্মবিশ্বাস নিজের উপর, এত আত্মবিশ্বাস, এত কনফিডেন্স, এত বারবার রিজেক্টেড হওয়ার, বারবার প্রত্যাখ্যান হওয়ার সত্ত্বেও সেই যে উঠে দাঁড়ানোর যে মানসিক শক্তিটা, সেটা কোথা থেকে আসছে? সেটা আপনি তখনই পাবেন যখন আপনি, অবভিয়াসলি মানসিক শক্তি মন থেকে আসে, আপনি যখন মনকে সেভাবে বুঝিয়ে দেবেন যে হ্যাঁ এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, তুমি একটা সাকসেসফুল ম্যান, তুমি সাকসেস নিশ্চয়ই পাবে, জাস্ট সময়ের অপেক্ষা। এখন পাচ্ছ না, ঠিক আছে, বাট এটা আপনার টাইম ফ্রেম ডিপেন্ড মানে যে আপনি ডিপেন্ড করছে যে আপনার গোলটা কি, তার উপর আপনার টাইম ফ্রেম নির্ভর করছে। বাট হ্যাঁ, সেটা একদিন সফল হবেই যদি আপনি মাইন্ডকে সেটাকে সেইভাবেই বুঝিয়ে রাখেন একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে। ওকে। তো আহ, হোজে সিলভা, যাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের সিলভা মেথড যে পুরো ব্যাপারটা ইনি ডেভেলপ করেছিলেন। ইনি জন্মেছিলেন লরেটো টেক্সাসে 1914-এ। একটা পুওর ফ্যামিলি থেকে বিলং করতেন, প্রথম থেকেই অনেক কাজকর্ম করেছেন নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। তারপর তিনি বিশ্বযুদ্ধের সময় ইউএস আর্মিতে যোগ দেন। ওকে। এবং সেখানে উনি রেডিও রিপায়ারমেন্টের কাজ করতেন, দেখতেন যে উম, কোনো কোনো একটা পদ্ধতির মাধ্যমে যখন সোলজাররা, যখন সৈনিকরা আহ, যুদ্ধ শেষ, একটা দিনের শেষে যুদ্ধ করে ফিরে আসতো, তারপর তারা কিছু একটা থেরাপি নিত, থেরাপি নিতে মধ্যে কিছু একটা করতো নিজেদের মধ্যে, কিছু তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হতো, তাদের কিছু কিছু একটা করা হতো। উনি যে লেভেলে ছিলেন উনি সেটার অ্যাক্সেস পাননি যে কি অ্যাকচুয়ালি কি করা হয় তাদের সাথে, বাট তিনি জানতেন তাদের ফ্রিকোয়েন্সি নিয়ে ব্রেন লেভেলে কিছু কাজ করা হতো, যার জন্য এই সৈন্যরা আহ, খুব কাম অ্যান্ড কুল হয়ে যেত। এই রকম যুদ্ধের একটা পরিস্থিতিতে আমরা যেখানে ফার্স্টেই দেখেছি যে আমরা একটা চাবি হারিয়ে ফেললে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স জেনারেট করি, সেখানে এই সৈনিকরা খুব ভালোভাবে ঘুমাতো, নিজেদের রিফ্রেশ করতো, রিজেনারেট করে নেক্সট দিন আবার চলে যেত যুদ্ধ করতে। ওকে। এবং এইভাবেই সাইকেলটা চলতে থাকছে। তো উনি যেহেতু রেডিও রিপায়ারমেন্ট ছিলেন, ফ্রিকোয়েন্সি নিয়ে, ইলেকট্রনিক্স নিয়ে তার পড়াশোনা ছিল, তিনি বুঝলেন ইট ইজ সামহাউ রিলেটেড টু মাইন্ড। ওকে। পরে যখন তিনি ওখান থেকে বেরিয়ে আসেন, তারপর থেকে তিনি
আহ 1930 থেকে সম্ভবত 1933 থেকে অ্যাকচুয়ালি নিজের ছেলে মেয়েদের উপর এই কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতে থাকলেন, এই ব্রেন রিলেটেড বা আহ, এই যে কাম হয়ে আসা, শান্ত হয়ে যাওয়া, ফোকাসড হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো জেনারেট করার জন্য। কারণ তার যে ছেলেমেয়েরা ছিল, তার মেইন উদ্দেশ্য অ্যাকচুয়ালি ছিল তার ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে ভালো পারফর্ম করতে পারে, ভালো গ্রেডস আনে, ফোকাস থাকে, এবং আহ, পড়াশোনায় মন বসে, যা কিছু করে একটা কাম, একটা কুল মাইন্ডে করে। ওকে। তো তিনি যখন ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন, দীর্ঘ 10 বছর তিনি এক্সপেরিমেন্ট করে গেছেন। 1944 থেকে শুরু করে তিনি 10 বছর আহ, নিজের ছেলে মেয়েদের উপর এক্সপেরিমেন্ট করে গেছেন। তারপর তিনি যে রেজাল্ট পেয়েছেন সেগুলি নিজেদের নেবারের সেই মানে যা রেজাল্ট পেয়েছেন সেগুলো ভালো। তিনি যা এক্সপেক্ট করেছিলেন যে ছেলেরা যেভাবে বিহেভ করবে, যেভাবে ফোকাস থাকবে, গোল অ্যাচিভ করবে, সেগুলো তো হয়েই ছিল। তার সাথেও তিনি আরো বেশি দেখতে থাকলেন, তার ছেলে মেয়েদের ইনটিউশন পাওয়ার জেনারেট হওয়া শুরু করলো। এরপরে এই পরীক্ষা নিরীক্ষাগুলো তিনি করেছিলেন তার নেবারের উপর, এবং সেম রেজাল্ট পেয়েছিলেন। তারপরে আরো ধীরে 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 এভাবে বিভিন্ন সংখ্যক টেস্ট সাবজেক্টের উপর যখন তিনি এক্সপেরিমেন্টগুলো করলেন এবং সেম টাইপের রেজাল্ট পেলেন, এবং যা তিনি এক্সপেক্ট করেছিলেন তার থেকেও ভালো রেজাল্ট পেলেন, তখন প্রথমে 1966-তে তিনি আহ, একটা এক্সটেন্সিভ 22 বছর রিসার্চের পরে তিনি প্রথম এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডটা পাবলিক করলেন মানে তিনি প্রথম পড়ানো শুরু করলেন, বা এটা একটা মাইন্ড কন্ট্রোলকে একটা ট্রেনিং হিসেবে লঞ্চ করলেন। ওকে। তারপর থেকে এখন 2025 হয়ে গেছে। 1966 সাল থেকে এটা ক্রমাগত চলে আসছে। 110-এর বেশি কান্ট্রিতে এটা আছে, 500 থেকে 550 প্রশিক্ষক আছে আমাদের ই সিলভা মাইন্ডেড বিভিন্ন দেশে। ওকে। তো এটা একটা ফাস্ট কোর্স মানে ফাস্ট মানুষের জীবনকে বদলে দিয়েছে। এটা একটি এমনই কোর্স। ওকে। নেক্সট হচ্ছে এটা লরা সরি ডায়না সিলভা মেন্ডেস, যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট সিলভা ইন্টারন্যাশনালের। তো আহ, উনি এখন সমস্ত দেখাশোনা করেন। উনি হোজে সিলভার কনিষ্ঠ কন্যা। ওকে। এবার আমি টুক করে একটু বলে দিই যে আমরা কি কি জিনিস এখানে শিখিয়ে থাকি। ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে সিলভা দুটো জিনিসে কাজ করে। একটা হচ্ছে আমাদের লাইফ সিস্টেম, আর একটা হচ্ছে ইনটিউশন সিস্টেম। লাইফ সিস্টেম আমরা মেনলি কি করি, লাইফ রিলেটেড প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে বা জীবনে চলাফেরার জন্য। যে যে প্রবলেমগুলো আসে, সেই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য, বা সেই মাইন্ডফুলি সেই সমস্ত প্রবলেমকে ট্যাকল করার জন্য যেসব জিনিস দরকার, সেগুলো আপনাকে সিলভা লাইফ সিস্টেমে শেখানো হয়। এবং মানে এটা একটা প্রথম ধাপ। এই ধাপটা আপনি যখন সফলভাবে করে নেবেন, আপনার যখন কনফিডেন্স চলে আসবে, আপনি যাবেন ইনটিউশন সিস্টেমে। ইনটিউশন অবভিয়াসলি অন্তর্দৃষ্টি। ইনটিউশন মানে অনেক কিছুর ক্ষেত্রে ইনটিউটিভলি আপনি জিনিসপত্র করতে পারবেন, প্রবলেম সলভিং হোক, কাউকে হিল করা হোক। আপনি অনেক কিছু এমন হবে যেটা আপনি আগে থেকেই জেনে যাবেন, আপনার কোনো আহ, হয়তো রেফারেন্স নেই, আপনি জাস্ট দেখে এই জিনিসটা বলে দিলেন, বা আপনার আহ, কোনো একটা জিনিসকে দেখার যে সাইকিক এবিলিটিস যেগুলোকে আমরা বলি, ধীরে ধীরে সেগুলো বিকশিত হয় আহ, আপনার ইনটিউশন সিস্টেমের মাধ্যমে। বাট এটা একটা বড় প্রক্রিয়া। আপনাদেরকে প্র্যাকটিস না করলে, সমস্ত জিনিসই প্র্যাকটিস না করলে এটা আপনারা লং টার্ম এফেক্ট পাবেন না। ওকে। আহ, আচ্ছা, এটাতে আমরা এসএলএস সিস্টেমে বা এসএলএস যখন আপনারা করবেন তখন আপনাদের কি কি শেখানো হবে। ফার্স্ট হচ্ছে অবভিয়াসলি এই যেগুলো আমরা থিওরিটিক্যাল পার্ট এগুলো আলোচনা করলাম, এটা তো জাস্ট কিছুটা। এছাড়াও অনেক থিওরিটিক্যাল হয় যে জিনিসটা বিজ্ঞানসম্মত এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন, সেগুলো নিয়ে ডিসকাশন হবে। শর্ট রিল্যাক্স বলে একটা ছোট্ট টাইমের মধ্যে উইদিন 5-7 মিনিটস একটা রিল্যাক্সেশনের ভিডিও, মানে সরি টেকনিক আপনাদের শেখানো হবে। রিল্যাক্স, যেখানে আপনাকে শারীরিক মানসিক ভাবে
রিল্যাক্স করা হবে, এবং আলফা লেভেলে গিয়ে কি করে প্রোগ্রামিং করব বা আমরা কি স্টেটমেন্ট বলতে পারলে আমাদের রিল্যাক্সেশন হবে সেই সম্পর্কে একটা এক্সারসাইজ আছে। আছে স্লিপ কন্ট্রোল, যেখানে আপনি উইদাউট এনি মেডিটেশন, মেডিকেশন, আপনি কোনো ওষুধ ছাড়াই কিভাবে ঘুমোতে পারেন, মানে কত সহজে ঘুমোতে পারেন, এবং ঘুমের শুধু সহজে ঘুমোতে পারাটা নয়, কি কোয়ালিটির স্লিপ আপনি পাচ্ছেন, কিভাবে ভালো কোয়ালিটি, বেটার থেকে বেটার কোয়ালিটির স্লিপ আপনি পাচ্ছেন, সেটাই আপনি এই স্লিপ কন্ট্রোল টেকনিকে শিখবেন। আপনার জন্য আছে অ্যাওয়েক কন্ট্রোল, যেটাতে আপনি ধরুন আপনার রাতের দিকে কোনো সেমিনার পড়েছে বা আপনার পরের দিন পরীক্ষা, আপনাকে রাত জেগে একটু পড়তে হবে, কিন্তু আপনার ঘুম পাচ্ছে, সেখানে সেই অবস্থায় আপনি কি করবেন? অথবা আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার একটু মনে হচ্ছে যেন একটুখানি ঘুম ঘুম পাচ্ছে, সেই অবস্থায় অ্যাওয়েক কন্ট্রোল কাজ করবে। ওকে। আচ্ছা, স্লিপ কন্ট্রোল, অ্যাওয়েক কন্ট্রোল, এইগুলো শুধু কিন্তু, এইগুলো তো আমি যে কথাগুলো বলছি সেগুলো বাহ্যিকভাবে, আপনি ডাইরেক্ট রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এই কিছু কিছু যে মেথডস গুলো আছে সেগুলো কিন্তু আপনার মাইন্ড বডি অ্যান্ড ব্রেন অ্যাটিউনমেন্টে, মানে ওটা সিঙ্ক্রোনাইজেশনে আসতে কিন্তু সাহায্য করবে। ওকে। অ্যালার্ম ক্লক টেকনিক, আপনি বিনা অ্যালার্মে যে উঠতে পারবেন, এটাও আপনার টাইমের সাথে নিজের বডি ব্রেনকে মাইন্ডকে অ্যাটিউন করতে সাহায্য করে, যেটা প্রাকৃতিক টাইম সেটাই সঙ্গে। ওকে। আহ আচ্ছা, আপনার জন্য আছে ড্রিম কন্ট্রোল, যেখানে আপনি স্বপ্নের মাধ্যমে আপনার প্রবলেম সলভ করতে পারবেন, স্বপ্নে দেখে স্বপ্নের থ্রুতে প্রবলেম সলভ করতে পারবেন। ওকে। আছে হেডেক কন্ট্রোল, নর্মাল হেডেক এবং মাইগ্রেন, বোথ হেডেক এগুলো কাজ করে। আচ্ছা, চেঞ্জিং লিমিটিং বিলিফস, আমরা অনেকক্ষণ এটা নিয়ে কথা বলেছি। আচ্ছা, মেন্টাল স্ক্রিন, মেমোরি পেগস। মেন্টাল স্ক্রিন হচ্ছে একটা একটা এমন স্ক্রিন যেখানে আপনি, এই যে আমি যেটাকে বললাম আপনাকে একটা স্টেটমেন্ট তৈরি করতে, আপনার গোল অ্যাচিভমেন্টের জন্য, এটা আপনি যদি মেমোরি স্ক্রিনে করেন, আপনি এটা অনেক অনেক ভালোভাবে করতে পারবেন আলফা লেভেলে গিয়ে। ওকে। মেমোরি পেগস আপনার আহ, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। থ্রি ফিঙ্গার টেকনিক ইজ এক্সেলেন্ট টেকনিক, যেটা খুব কম সময়ে, মানে উইদিন সেকেন্ডস আপনি আলফাতে যেতে পারবেন। আপনি যে রকম ভাব মনের মধ্যে আনতে চাইছেন, ধরুন কাম হতে চাইছেন, রিল্যাক্সড হতে চাইছেন, সেই সেই থ্রি ফিঙ্গার টেকনিক্সে উইদিন সেকেন্ডস আপনি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। মিরর অফ দ্য মাইন্ড, এক্সেলেন্ট টেকনিক এগেন, এটাও একটা প্রবলেম সলভিং টেকনিক, অনেক বড় প্রসেস আছে, পরে আপনারা ক্লাস জয়েন করুন, তখন আলোচনা করা যাবে। হ্যান্ড রিভাইটেশন, এটাতে আপনারা মানে ডাইরেক্টলি থিটা যেতে পারবেন উইদিন সেকেন্ডস। গ্লাভস অ্যানেস্থেশিয়া, এগেন এটা একটা পেন টলারেন্সের জন্য একটা খুব ভালো টেকনিক। অ্যানেস্থেশিয়া, আপনি নিজের মধ্যে নাম্বনেস জেনারেট করতে পারবেন যাতে আপনি পেন টলারেন্স করতে পারে। গ্লাস অফ ওয়াটার টেকনিক, এগেইন আ ভেরি গুড টেকনিক ফর প্রবলেম সলভিং, ছোটোখাটো প্রবলেম বা যেখানে আপনার কনফিউশন আছে, আপনার হয়তো দুটো তিনটে জিনিস মাথায় আছে কিন্তু কোনটা আপনি করবেন বুঝতে পারছেন না, সেখানে গ্লাস অফ ওয়াটার টেকনিক। হ্যাবিট কন্ট্রোল, অ্যাজ দ্য নেম সাজেস্ট, বিভিন্ন হ্যাবিট আপনি এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ওকে। আরেকটা যেটা আছে সিলভার ইনটিউশন সিস্টেম, সেখানে আপনি আপনার ইনটিউশন বা সাইকিক পাওয়ার গুলো বৃদ্ধি পাবে। আপনি সেখানে নিজের মাইন্ডকে হোম, মেটাল, প্ল্যান্ট, আহ, এই সমস্ত মানে জাগতিক জিনিসের উপর প্রজেক্ট করতে পারবেন, সেখানে কোনো প্রবলেম আছে কিনা দেখতে পাবেন। আমরা পেট অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি সম্পর্কে শিখবো আমরা। আহ, একটা কার মানে আমাদের হায়ার সোলের সাথে একটা মানে কানেকশন স্থাপন করতে পারবো। ওকে। আমরা হায়ার যে আমাদের পারপাস, আমরা যে প্রত্যেকদিন যে বাঁচছি সেটা ছাড়াও আমাদের একটা লাইফে পারপাস থাকা উচিত, যেটা কিনা আমাদের সবার বেটারমেন্টের জন্য করবো। অ্যাজ আ হিউম্যান, হিউম্যানিটির উপর আমাদের কিছু কর্তব্য আছে, পারপাস আছে, কিছু পারপাসফুল লিভিং এর জন্য আমরা এস্টাবলিশ কানেকশন উইথ পারপাস এক্সারসাইজটা করে থাকি। আচ্ছা, এখানে আমরা ল্যাবরেটরি তৈরি করব। ল্যাবরেটরি একটা এমন জায়গা যেখানে আপনার কাছে সব আছে, সমস্ত কিছু আছে। সেখানে আপনার জন্য দুজন অতি জিনিয়াস ব্যক্তি থাকবেন, যারা হচ্ছে কাউন্সিলার্স, সেগুলো আপনি নিজের মধ্যে ক্রিয়েট করবেন। এবং ল্যাবরেটরি ইজ এক্সেলেন্ট প্লেস টু কাল্টিভেট ইউর এভরিথিং মাইন্ড লেভেলে। ওকে। অ্যান্ড এগেইন হিউম্যান অ্যানাটমি আছে, হিউম্যান অ্যানাটমি সম্পর্কে আমরা জানবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা কেস স্টাডি বলি, যেটা আমাদের হিলিং বলি, সাইকিক ওয়ার্ক, মানে দূর থেকে আপনি হিউম্যানের উপরে নিজেকে প্রজেক্ট করবেন, নিজের মাইন্ডকে অ্যাওয়ারনেসের সাথে প্রজেক্ট করবেন এবং কেস ওয়ার্ক করবেন।
মানে তাকে হিল করতে হেল্প করবেন। ওকে। নেক্সট হচ্ছে, আচ্ছা এবার টুক করে আমরা একটা এক্সারসাইজ করে নিই। এই এক্সারসাইজটিতে আমরা অবভিয়াসলি ফার্স্টে রিল্যাক্সড হব, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিলিফসকে ভাঙবো আর স্ট্রেস থেকে কি করে বাইরে বেরিয়ে আসবো সেটার সেটা আমরা একটু দেখবো। ওকে। আবার যেরকম আগে আপনাদের বলেছিলাম, একটু রিল্যাক্স হয়ে বসুন। যদি চশমা টশমা পরে থাকেন একটু খুলে ভাবে একটু খুলে রেখে শান্ত হয়ে বসুন। কয়েকটি গভীর শ্বাস নিন এবং চোখ বন্ধ করুন। আপনারা যাতে আরো ভালোভাবে ফোকাস করতে পারেন আমার কথাগুলোর উপরে, তার জন্য আমি আমার ভিডিওটি অফ করছি এবং আপনি আপনাদের আমার কথা শুনুন এবং এক্সারসাইজটার দিকে এগিয়ে যান। আমরা সিলভা মেথডে 3-2-1 মেথড ইউজ করে এই এক্সারসাইজটি করব। আপনি আপনি নিশ্চিত করুন যে আপনি কোনো গাড়ি চালাচ্ছেন না বা কোনো বিপজ্জনক কাজ করছেন না। একটি আরামদায়ক পজিশনে বসুন, ঘাড় মেরুদণ্ড সোজা, দুই হাত দুই পা সোজা হাঁটুর উপরে, সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করুন। ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3-তে পৌঁছানোর জন্য একটি গভীর করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে কল্পনার চোখে নম্বর 3-কে 3 বার দেখুন এবং মনে মনে তা উচ্চারণ করুন। 3, 3, 3। অনুভব করুন আপনার শরীর থেকে সমস্ত টান, সমস্ত চাপ বেরিয়ে যাচ্ছে। ধীর, গভীর এবং ছন্দোবদ্ধভাবে নিঃশ্বাস নিতে থাকুন। স্ক্যাল্প থেকে শুরু করে কপাল, চোখের পাতা, মুখমণ্ডল, চোয়াল, জিহ্বা, প্রতিটি অংশকে আলাদা আলাদাভাবে মনোযোগ দিন। প্রত্যেকটি অঙ্গকে রিল্যাক্স করে দিন। ঘাড়, কাঁধ, বাহু ও হাতের পেশিকে ধীরে ধীরে মুক্ত করে দিন। পিঠ, মেরুদণ্ড, বুক, পেট, উরু, হাঁটু, পা একে একে রিল্যাক্স করে দিন। মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে পৌঁছানোর জন্য শুধু নাম্বার 2-কে কল্পনার চোখে দেখুন এবং মনে মনে 3 বার তা উচ্চারণ করুন। 2, 2, 2। আপনি এখন লেভেল 2-তে আছেন, যেটা কিনা মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল। এখানে বাইরের কোনো শব্দ আপনার মনকে বিক্ষিপ্ত করে না, বরং আপনাকে আরো ভালোভাবে মানসিক প্রশান্তি লাভ করতে সাহায্য করে। আপনি এখন একটি শান্ত, নিরুত্রপ দৃশ্য কল্পনা করুন। কোনো পর্বতমালা, সমুদ্র কিংবা আপনার পরিচিত কোনো বাগান, একটি শান্তিময় স্থান। এখন আপনার মনের সমস্ত চাপ, সমস্ত টেনশনকে রিলিজ করে দিন এবং রিল্যাক্সড ফিল করুন। অনুভব করুন এই সুন্দর অনুভূতি, যেখানে আপনার যেখানে সমানভাবে আপনার মন ও শরীর দুটোই শান্ত। এবার লেভেল 1 বা বেসিক প্লেন লেভেলে প্রবেশ করার জন্য আরও একটি গভীর করে শ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1-কে মনের চোখে দেখুন ও 3 বার উচ্চারণ করুন। 1,
ওয়ান। ওয়ান। মনোযোগ দিন আপনার অন্তরের শান্ত ও স্থিত গুণগুলোর উপর। অনুভব করুন আপনার ভিতরে ইতিবাচকতা ও প্রশান্তি ছড়িয়ে পড়ছে। এখন আপনি লেভেল ওয়ানে, যা বেসিক প্লেন লেভেল নামে পরিচিত, যে কোনো পজিটিভ কাজ করার জন্য আমরা এই লেভেলকে এখন ব্যবহার করব। আপনাকে মনের আরো গভীরে, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমি এখন ধীরে ধীরে 10 থেকে 1 অবধি কাউন্ট করব। আপনিও আমার সাথে মনে মনে 10 to 1 কাউন্ট করবেন। এবং যতই আমি ওয়ানের দিকে এগোতে থাকবো, ততই আপনি আপনার মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানের দিকে এগিয়ে যেতে থাকবেন। আপনি মনের এক গভীর স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছে যাবেন, যেটি এখনকার থেকে অনেক গভীর অবস্থান, অনেক সুস্থ অবস্থান। 10। 9। মনের গভীরে যান। 8। 7। 6। আরো গভীরে যান। 4। 3। আরো গভীরে। 2। 1। আপনি এখন মনের অনেক গভীর ও স্বাস্থ্যকর অবস্থানে পৌঁছে গেছেন, যা আগের থেকে আরো অনেক গভীর। এবার আমরা স্ট্রেসকে চিহ্নিত করে সেটিকে অন্যরকম ভাবে পরিচালনা করব। একটি এমন সময় বা ঘটনার কথা ভাবুন যখন আপনি খুব চাপে বা উদ্বেগে ভুগছিলেন। শরীরের কোথায় স্ট্রেসের এই প্রথম লক্ষণ আপনি টের পেয়েছেন, সেটি চিহ্নিত করুন। হতে পারে সেটি পেট, বুক বা দাঁত, ঘাড়ে টান লাগা, পেশিতে টান অনুভব, হাত পা ঘেমে যাওয়া ইত্যাদি। খেয়াল করুন এই স্মৃতিগুলি আপনার মধ্যে কোন ভাবনা জাগিয়ে তুলছে। সেটা কি রাগ না ভয়? দেখার চেষ্টা করুন এই ঘটনা কি কোনো প্রত্যাখ্যান বা নিয়ন্ত্রণ হারানো বা অসহায়ত্ব বা হতাশা, এটির একটি কোনো মূল অভিজ্ঞতা থেকে সক্রিয়। নিজেকে কোশ্চেন করুন, আমি আসলে কি নিয়ে দুশ্চিন্তা করছি, কি নিয়ে ভয় পাচ্ছি, কোন জিনিস আমাকে এত রাগান্বিত করছে। এই অনুভূতিগুলোর মৌলিক লক্ষণ কি? আপনার কি মনোযোগের অভাব হচ্ছে, অধৈর্য হয়ে পড়ছেন, উদ্বেগ না অনিদ্রা? গভীর করে আরো একটি নিঃশ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে নিজের মনকে বোঝান এটি অতীতের কোনো একটি ঘটনার ট্রিগার। সচেতনভাবে নিজেকে ওই স্মৃতি এবং অল্প বয়সী অদক্ষ আমি থেকে আলাদা করুন। আপনি এখন একটি প্রাপ্তবয়স্ক ও দক্ষ মানুষ। এই ট্রিগার আপনার উপর কাজ করে না। আবার গভীর করে একটি শ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে এবার ধীরে ধীরে আপনি সমাধানের দিকে এগোন। নিজেকে জিজ্ঞাসা করুন কিভাবে আমি সবথেকে ভালোভাবে পরিস্থিতি সামলাতে পারবো। মনে ভেসে আসা যে কোনো আইডিয়া, ছবি, অনুভূতি বা সমাধানের চিহ্নগুলোকে লক্ষ্য করুন। ইতিবাচক সমাধান ও সাফল্যের অনুভূতিগুলোকে মনের মধ্যে গেঁথে রাখুন। এবার একটি সমাধান চিত্র তৈরি করুন, যেখানে আপনি আপনার চাপের মুহূর্তটিকে শান্ত ও দক্ষতার সাথে সামলাচ্ছেন।
যদি পারেন একটা অ্যাকশন ইমেজ বানান, যেখানে রং, শব্দ, অনুভূতি সব স্পষ্টভাবে কল্পনা করতে পারবেন। মনের মধ্যে এই অনুভূতিটিকে ধরে রাখুন, কিছুটা সময় নিন। আবার কয়েকটি গভীর নিঃশ্বাস নিন ও শ্বাস ছেড়ে দিন। এর পরের ধাপে আমরা আমাদের নিজেদের গভীরে থাকা নেতিবাচক বা সীমাবদ্ধ বিশ্বাসকে নিয়ে কাজ করব। একটি নির্দিষ্ট বিশ্বাস আপনি বেছে নিন, এমন কিছু একটি যা আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। যেমন, হয়তো আমার কাছে যথেষ্ট টাকা নই, টা- আমি হয়তো যথেষ্ট ভালো নই, এই সমস্ত। চোখ বন্ধ অবস্থায় শিথিল চেতনায় নিজেকে প্রশ্ন করুন, আমি কখন বা কোথায় প্রথম এই বিশ্বাসকে পেয়েছিলাম? আপনার কল্পনা বা অন্তর্দৃষ্টি যদি সেই সময় বা সেই ঘটনার কোনো ইমেজ সামনে আনে, সেটা পর্যবেক্ষণ করুন। মনে মনে সেই পরিস্থিতি দেখার চেষ্টা করুন। এবার ভাবুন, এই বিশ্বাস থাকায় আপনার জীবনে কি কি সুযোগ হারিয়েছে, বা আপনি কি কি করতে পারেননি। ভালোভাবে বোঝার চেষ্টা করি এই বিশ্বাস কতভাবে আপনাকে সীমাবদ্ধ করেছে। এবার আপনাকে নতুন বিশ্বাস গড়তে হবে। তাই পুরনো বিশ্বাসকে সরিয়ে রেখে নতুন একটি ইতিবাচক, মুক্তিদায়ক বিশ্বাস তৈরি করুন। যেমন, আমি যথেষ্ট যোগ্য, আমার কাছে যথেষ্ট টাকা আছে এবং আমি অর্থ উপার্জন করতে পারি, ইত্যাদি। এখন কল্পনা করুন, এই নতুন বিশ্বাস আপনাদের জীবনে কি কি পরিবর্তন আনবে। কত খুশি হবেন আপনি। ধীরে ধীরে মনে সেই দৃশ্য সাজান। নতুন বিশ্বাস পেয়ে আপনি কিভাবে জীবনের সমস্যাগুলো সামলাচ্ছেন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। শরীরের অনুভূতিগুলোকে খেয়াল করুন। বুক গর্বে ভরে যাচ্ছে, মনে শান্তি আসছে, জীবনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এবার নিজেকে ধন্যবাদ দিন। এতক্ষণ আপনার মন শরীর সচেতনভাবে আপনি নিয়ন্ত্রণ করেছেন। আপনার চেষ্টা ও ধৈর্যের প্রশংসা করুন। শরীরে একটা হালকা সুখানুভূতি তৈরি হতে দিন। আপনি ইতিমধ্যে উপকার পেতে শুরু করছেন, এমন বিশ্বাস নিয়ে নিশ্চিন্ত থাকুন। মনের যে কোনো স্তর থেকে বেরিয়ে আসতে মনে মনে 1 থেকে 5 পর্যন্ত নিজে নিজে গণনা করুন এবং নিজেকে বলুন, 5 গণনা করার পর আপনি যখন চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো ও পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের চেয়ে আরো ভালো বোধ করবেন। তারপর ধীরে ধীরে 1 থেকে 2, তারপর 3 অবধি গণনা করতে করতে এগিয়ে যান এবং 3 গণনার সাথে মানসিকভাবে নিজেকে আবারও মনে করিয়ে দিন যে 5 গণনা করলে আপনি আপনার চোখ খুলবেন, জেগে যাবেন, ভালো ও পরিপূর্ণ সুস্থ বোধ করবেন, আগের থেকে আলো ভালো বোধ করবেন। তারপর ধীরে ধীরে 4, তারপর 5 পর্যন্ত গণনা করুন। 5 গণনা করার সাথে সাথে চোখ খুলুন, মানসিকভাবে নিজেকে বলুন, আমি জেগে আছি, আমি ভালো বোধ করছি, পরিপূর্ণ সুস্থ বোধ করছি, আগের থেকেও অনেক ভালো বোধ করছি। আমি এরকমই থাকতে চাই এবং এটি যথার্থই তাই।
আশা করছি সবাই চোখ খুলেছেন, ভালো ফিল করছেন। নিজের লিমিটিং বিলিফস গুলো কিভাবে চিনতে হবে এবং কি করে এলিমিনেট করতে হবে, নিজের স্ট্রেস কিভাবে চিনতে হবে এবং এলিমিনেট করতে হবে, সেটা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আমি আশা করব এই এক্সারসাইজগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর কেমন লাগলো যদি একটু বলেন কেউ। কিডস ডিজিজ লাস্ট ইয়ারে স্পন্ডিলাইসিস কতটা কাজ করবে? আহ দেখুন, এইসব ডিজিজের ক্ষেত্রে বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে অনেক মানে সিলভার মেথড ইউজ করে বা সিলভার মেথডের মাইন্ড কন্ট্রোলকে নিজে ইউজ করে, নিজের মাইন্ডকে ট্রেন করে, নিজেকে একটা ভালো স্বাস্থ্যবান মানুষ হিসেবে চিন্তা করতে করতে, ভিজুয়ালাইজ করতে করতে অনেক মানুষ নিজের ক্যান্সার পর্যন্ত সারিয়েছেন। ওকে। তো আহ, এইসব ডিজিজের ক্ষেত্রেও বলা যেতে পারে তিনি অনেকটাই ভালো হয়ে যাবেন, এবং পারসিস্টেন্সের উপর ডিপেন্ড করে। যখন উনি জিনিসটাকে সত্যিভাবে একদম মন থেকে ট্রুলি বিশ্বাস করতে পারবেন এবং মেডিকেশনের সাথে সাথে তিনি এই নিজেকে বারবার ভিজুয়ালাইজ করবেন একজন সুস্থ ব্যক্তি হিসেবে, তখন আহ, যে কোনো ডিজিজ এই সিলভার দ্বারা সারানো সম্ভব, অ্যাটলিস্ট ভালো থাকা সম্ভব। আচ্ছা, আমাদের এসএলএস যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসটা, সেটা ডেটগুলো আপনাদের জানিয়ে দিই। শুরু হচ্ছে 22nd অফ ফেব্রুয়ারি এই 2025 থেকে। চলবে 3 দিন, 22nd, 23rd অ্যান্ড 24th ফেব্রুয়ারি। টাইমিংটা হচ্ছে আমাদের আইএসটি ইন্ডিয়ান টাইমিং হিসেবে 6:30 থেকে 10:30 অবধি রাতে। বাট ডিপেন্ডিং অন দ্য পার্টিসিপেন্ট, তাদের অনেক কোয়ারি থাকে বা ইয়ে থাকে, তো এন্ডিং টাইমটা একটু আপনারা ফ্লেক্সিবলি ধরে রাখুন, হয়তো আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা বেশি হতে পারে। তো উম, সব এই ব্যাপারটা একটু জানিয়ে দেওয়া ভালো, অনেকেই হয়তো পছন্দ করেন না, দ্যাটস ওয়াই বলে দিলাম যে এন্ডিং টাইমটা হয়তো ফ্লেক্সিবল হতে পারে। শুরু হচ্ছে 6:30 থেকে, বিকেল 6:30 থেকে। ওকে। এই কোর্সটা যেটা আমরা এইবারে কন্ডাক্ট করতে যাচ্ছি, এর মধ্যে আছে অনলি এসএলএস, যেটা হচ্ছে লাইফ সিস্টেম, যেখানে আপনাকে আপনাদের দৈনন্দিন জীবনের প্রবলেম বা আপনাদের এই গোল রিলেটেড প্রবলেম, গোল অ্যাচিভমেন্টের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো শেখানো হবে। ইনটিউশন বা আমাদের অ্যাডভান্স যে টপিকগুলো আছে, সেটা এসআইএস আপনারা চাইলে পরে করেও নিতে পারেন। এসএলএস যেটা বেসিক, যেটা সব মানুষের ভালো থাকার জন্য, ভালো কিছু করে দেখানোর জন্য খুব ইম্পর্টেন্ট, এসএলএসটা শুরু হচ্ছে আমাদের 22nd থেকে। তো নর্মালি এসএলএস এসআইএস আমরা একসাথেও করে করে থাকি, এবং আলাদা আলাদা ভাবে এগুলো করতে হলে নর্মালি প্রাইস থাকে 6,000 আয়না, ভারতীয় মুদ্রায় 6,000 টাকা। কিন্তু এবার ফর সাম রিজন, লাইক ভ্যালেন্টাইন্স ডে আসছে, নিজেকে ভালোবাসার দেওয়ার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, নিজের মাইন্ডকে ভালোবাসার জন্য একটা অফার চলছে আমাদের, যেখানে 3,999-এ আপনারা এই কোর্সটা করতে পারছেন। এটা শুধু এইবারের জন্যই প্রযোজ্য, এই অফার প্রাইসটা 3,999। রিসেন্ট আপনাকে বললাম, এটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আপনাদের গিফট। আপনারা নিজেদেরকে ভালোবাসুন। নিজেদের ভালোবাসতে পারলেই আপনারা নিজেদের পরিবার, নিজেদের নেবার, অ্যান্ড দেন ধীরে ধীরে পুরো মানব সমাজকে, পুরো হিউম্যানিটিকে ভালোবাসতে পারবেন। পারপাস নিজের জীবনের এইখানে আমাদের আমাদের আমরা যে অসীম পাওয়ারকে বিশ্বাস করি, ভগবান বলি, কখন আল্লাহ বলি, তারা যে আমাদের এখানে পাঠিয়েছেন, তাদের কিন্তু আমাদেরকে কোনো টাস্ক দেওয়া আছে, সেটা হচ্ছে হিউম্যানিটিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে হেল্প করা। তো এইগুলো আপনি তখনই করতে পারবেন যখন নিজে ভালো থাকবেন, এবং সে আপনার যে ভালো বা আপনার যে পজিটিভ মাইন্ড, পজিটিভিটি না রেডিয়েট করে আপনার থেকে আপনার চারপাশ, এবং সেই চারপাশ থেকে আরো চারপাশে ছড়াবে। তো একটা ভালো সমাজ গঠনের জন্য, একটা ভালো পরিবেশ গঠনের জন্য, আর এবং সবচেয়ে বড় কথা, যদি আমরা প্রথমে একটু স্বার্থপর হয়ে এটাই ভাবি যে নিজের জীবনটাকে আমরা প্রথমে শুধরাই, দেন এই কোর্সটা আপনাদের করতেই হবে। এই অফার প্রাইসটা আমি আবার আপনাদের বলছি, সব সময় থাকবে না। এটা 3,999 এখন হচ্ছে। ক্লাস ডেটস হচ্ছে 22nd, 23rd অ্যান্ড 24th ফেব্রুয়ারি। আচ্ছা, আপনার যে কিউআর কোড আছে সেটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। সেটা সেটাও আপনারা পেমেন্ট করুন এবং চ্যাটে জানিয়ে দিন। তাছাড়া আমাদের টিম মেম্বার দেখুন, বিভিন্ন চ্যাটের মধ্যেও দিয়ে দিয়েছেন বিভিন্ন পেমেন্ট লিঙ্ক ফর ডিফারেন্ট
রুপি, লাইক ইজ ডলার বা পাউন্ডের জন্য যদি কেউ করতে চান তাহলে সেটাও করতে পারেন, বাংলাদেশি টাকাও আমরা নিয়ে থাকি, সেটাও আপনারা করতে পারেন। তো চটপট রেজিস্টার করুন, কারণ এই সীমিত টাইমের অফারটা যদিও মানে আমরা 22 থেকে শুরু করছি, বাট পরের মাস্টার ক্লাসগুলোতে হয়তো এই অফারটা থাকবে না। প্রথম 20 জন আমাদের রেজিস্টার যারা করবেন তাদের জন্য এই অফারটা থাকছে। তো চটপট রেজিস্টার করুন, যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন আপনারা আমাকে করতে পারেন। রেডি ফর দ্য এনি কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ। কোনো কোয়েশ্চেন আছে যেখানে আমরা যা ডিসকাস করলাম আমাদের ক্লাসের টাইমিংস নিয়ে বা কোনো কিছু নিয়ে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করুন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। শ্যাল উই গেট এনি রেকর্ডেড ভিডিওস ম্যাডাম? রেকর্ডেড ভিডিও আপনি এই সেশনটির পেতে পারেন, আমি জানি না আমাদের টিম ওটা আপডেট করবেন কিনা, কিন্তু আপনার যদি গ্র্যাজুয়েশন কোর্সটা করতে চান তাহলে সেই কোর্সের কিন্তু কোনো রেকর্ডেড ভিডিও সেশন আপনারা পাবেন না। আচ্ছা, আর একটা জিনিস আমি এটা মিস করে গেছি, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট যদি আপনি এটা হন, মানে আপনারা যদি কোর্সটা করেন তাহলে আপনারা কিন্তু সিলভার গ্র্যাজুয়েট, সিলভার লাইফ সিস্টেমের গ্র্যাজুয়েট হিসেবে একটা সার্টিফিকেট পাবেন। এবং এই কোর্সটি আপনারা পৃথিবীর যে কোনো ইনস্ট্রাক্টরের কাছে যে কোনো জায়গায় যে কোনো দেশে আর কি করতে পারেন। এটার জন্য আপনাকে আর কোনো কোর্স ফি দিতে হবে না, জাস্ট নমিনাল সিট রেন্ট আপনাদের দিলেও দিতে হতে পারে, কারণ আহ, অনেকের এই পলিসিটা আছে অন্যান্য দেশে। যদি আপনি আমাদের সাথে আবার রিপিট করতে চান তাহলে কোনো প্রবলেম নেই, আপনার দ্যাট উইল বি আ ফ্রি অফ কস্ট থিং। আর আহ, আপনারা যতবার খুশি আমাদের সাথে রিপিট করতে পারেন, এই সিলভা একটা এমন জিনিস না, আপনি যতবার রিপিট করবেন তত বেশিক্ষণের জন্য আপনার আলফা আলফা স্টেটে থাকবেন। এবং এটা একটা আমরা যেটা কি বলি, মানে আমরা যখন আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, আপনারা তো নিজেরা নিজেদের প্র্যাকটিস করতেই হবে, বাট একটা গাইডেড মেডিটেশন আপনারা যখন পাচ্ছেন তখন প্রসেসটা অনেক স্মুথ হয়, অনেকটা ভালো আপনারা ফিল করেন। তো সেইটার জন্য আমাদের অফুরন্ত রিপিটেশন আপনারা করতে পারেন। তো সেটা একটা স্পার্ক আমাদের সিলভার গ্র্যাজুয়েট হওয়ার জন্য। অভিজিৎ বলছেন টাইমিং প্রবলেম, যদি টাইমিং বলতে যদি টাইমটা প্রবলেম হয় তাহলে হয়তো আপনাকে আমরা পরে রিচ আউট করতে পারি অন্য কোনো টাইমে ক্লাস থাকলে। না হলে আরেকটা জিনিস আছে যেটা আমি আপনাকে পরবর্তীকালে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের বিএলএসটা, সেটা হচ্ছে আমাদের ইনটিউশন সিস্টেম আর লাইফ সিস্টেম বোথ দুটোই একসাথে। সেটা হচ্ছে আমাদের ডেটসগুলো হচ্ছে 14 থেকে 16 মার্চ, 14, 15, 16 মার্চ, এবং 21st থেকে 23rd মার্চ। ওকে। আর টাইমিং সেই একটাই, 6:30 থেকে 10:30 অবধি, সন্ধ্যের দিকে। অফার প্রাইস এখানেও কিছু আপনাদের জন্য এই বারের জন্য শুধু কম থাকছে, 9,999 উইল বি দ্য প্রাইস। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর দ্য কিউআর কোড দ্যাট ইজ দেয়ার ইন দ্য স্ক্রিন। আপনারা এখান থেকে করতে পারেন। Thanks for this session. Kindly think of the recorded videos. রেকর্ডেড ভিডিওস বলতে আমাদের এই ভিডিওটা হয়তো দেওয়া হতে পারে, মানে এটা তো আহ, মানে মাস্টার ক্লাস, এটা তো জাস্ট একটা বেসিক আপনাদেরকে বোঝালাম, এখানে তো কোনো টেকনিক আপনারা সেভাবে বুঝতে পারেননি হয়তো। আপনি সিলভার বেসটা হয়তো বুঝতে পেরেছেন, একটা অবশ্য টেকনিক লাস্টে আমরা করিয়েছি। যাই হোক, সেখান থেকে হয়তো এটা আপনি রেকর্ডেড এই ভিডিওটা পেতে পারেন, কিন্তু সেশনস কোনো রেকর্ডেড সাধারণত দেওয়া হয় না। আহ, আর কোনো কোয়েশ্চেন? টাইমিং প্রবলেম, আমি জানি অভিজিৎ, টাইমিং প্রবলেম থাকলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনি সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো মানে অন্য কোনো টাইমিং থাকে বা কিছু হয় আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে। সমরেশ, আচ্ছা, টাইমিং প্রবলেম বলতে কি আপনারা টাইমটা বলছেন 6:30 থেকে 10:30, এই টাইমিংটার জন্য বলছেন না ডেটের জন্য প্রবলেম বলছেন? একটু কাইন্ডলি জানাবেন। আর টাইমটার জন্য 6:30 থেকে যে টাইমটা, সেটা আপনাদের প্রবলেম, তাই কি? ওকে, তো সেটার জন্য আই থিঙ্ক আপনারা যে নাম্বারটা দেওয়া আছে সেখানে পিং করতে পারেন।
আমাদের টিম মেম্বার আপনাকে গাইড করে দেবে টাইমিংটা। যদি অন্য কোনো ফ্লেক্সিবল টাইমিং থাকে বা সেটা সম্ভব হয়, আপনারা আমাদের কন্ট্যাক্টে থাকুন, আমাদের ইয়েতে থাকুন, মানে সোশ্যাল মিডিয়াগুলো ফলো করুন, আপনাদের জানিয়ে দেওয়া হবে। কোন টাইমিংটা আপনাদের ভালো, মানে সকাল দিকটা হলে কি, অনেকের অবশ্য অফিস টফিস থাকে, সেটা একটা ব্যাপার আছে, বাট এই সন্ধ্যের সময়তেই বেশিরভাগ মানুষ আর কি ফাঁকা থাকে, তাই আমরা সন্ধ্যের সময় ক্লাসগুলো রাখি। এনিওয়েজ, কাবির, আর কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি রিলেটেড? আপনারা যাদের টাইমিং প্রবলেম আছে, কাইন্ডলি একটু প্লিজ ইয়ে করে নেবেন আফটার 8 p.m. ওকে, দেন দেন মেবি উই হ্যাভ টু, মতলব ক্লাসগুলো আরো তাহলে ছোট করতে হবে, তাহলে তো 2-2.5 ঘন্টা করে, কারণ 8 p.m. এর অনেকের অনেকের প্রবলেম থাকে, 10:30 বা 11টার পরে ক্লাস করতে চান না, একটা ঘুমের ব্যাপার থাকে বা কিছু। এনিওয়েজ, আফটার 8 p.m. আপনার যদি কোনো রকম কিছু হয়, আমরা অবশ্যই আপনাদের জানাবো। আপনারা প্লিজ কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের গ্রুপেও করতে পারেন, আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোও ফলো করতে পারেন, সেখানে গিয়ে আহ, ইয়ে করতে পারেন। 7 p.m. ক্যান বি আ অপশন, আধ ঘন্টায় যেহেতু পেছাচ্ছি, বাট আফটার 8 আই এম নট শিওর ইফ ইট কুড বি পসিবল, বাট ইয়া, উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে, ওকে, থ্যাংক ইউ। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি আমার সেশনটা শেষ করছি, অনেকটাই দেরি হয়ে গেল, 10 মিনিট আহ, দেরি হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য সেশন, এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ, আপনাদের টাইমের জন্য থ্যাংক ইউ, অ্যান্ড ভালো থাকবেন, বেটার অ্যান্ড বেটার। থ্যাংক ইউ।